জাগো জাগো দুর্গা জাগো দশহরণধারিণী অভয়া শক্তি বলক দাহিনী তুমি জাগো জাগো তুমি জাগো বনে বনে ফুল ফোটে তোমার আশা বিহনের সুরে সুরে বনে বনে ফুল ফোটে তোমার আশা বিহনের সুরে সুরে জাগো জাগো নির্মল আমার আলোয় মন ভরিয়ে সত্যম শিবম সুন্দরম শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। সাধুনা 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 কোথায় গেলে তুমি? সাধুনা কি হলো কি এভাবে ডাকছো কেন? সবে ঠাকুর ঘরে ঢুকেছি, এখন ঠাকুরকে জল তুলসী তো হয়নি। তুমি তো জানো ঠাকুরকে জল তুলসী দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেওয়া আমার সারাদিন নৃত্য কাজ। ঠাকুরকে জল তুলসী দেওয়া তোমার সার্থক হচ্ছে সাধনা। ঠাকুর তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন, তাই তো? তাই তো কি? আচ্ছা আজ তোমার কি হয়েছে বলো তো? সেই সকালবেলা বলে গেলে যজমান বাড়িতে পুজো করতে যাচ্ছি, ফিরতে যাবে একটু দেরি হবে, অথচ তুমি সেই 7 তাড়াতাড়ি করে ফিরে এলে। আর এসেই তুমি কি তোমার কোলে রক্ত মাখা ওটা কি? চুপ চুপ, তার আগে বাড়ির দরজা জানলাগুলো বন্ধ করে দাও। বাড়ির জানলা দরজাগুলো বন্ধ করে দেবো, কিন্তু কেন? এই বন্ধ না করে দিলে পাড়া প্রতিবেশীরা সবাই জেনে যাবে আমাদের কথা। 7 পাঁচ হলে এই গ্রামে থাকাটাই আমাদের দুষ্কর হয়ে দাঁড়াবে, যার মোকাবিলা করা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আচ্ছা আজ তোমার কি হয়েছে বলো তো? কেন এসব কথা বলছো? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে? তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো, তোমার কোলে রক্ত মাখা কি? এই যে শিশুর কান্না, এই যে শিশুর কান্না, কোথা থেকে ভেসে আসে শিশুর কান্না? কোথা থেকে ভেসে আসে শিশু? এই তো তোমার কোল থেকে ভেসে আসে শিশুর কান্না। তুমি উত্তর হও না সাধনা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। যা বলবে পরিষ্কার করে খুলে বলো, এই শিশু তুমি কোথায় পেয়েছো? আমি রাস্তায় পেয়েছি সাধনা। রাস্তায় পেয়েছো? হ্যাঁ, যজমানের বাড়ি থেকে পুজো শেষ করে জঙ্গলের পথ দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। রাস্তায় উঠে দেখি একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে রাস্তার কাছে পড়ে আছে। দরজায় ঝুলে আছে ড্রাইভারের দেহটা। গাড়ির মধ্যে এক ভদ্র মহিলা। ও কি রক্ত, কি রক্ত আর কি রক্ত! তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। পাচ্ছি না সাধনা। সেই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। তাই তো আমি পালিয়ে আসার চেষ্টা করেছিলাম। হঠাৎ শোনা গেল ট্যাক্সির ভেতর থেকে এক শিশুর কান্না। আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম, গিয়ে দেখি এক কন্যা শিশু তার মৃত মায়ের কোলে শুয়ে শুধু কেঁদেই চলেছে। কি বলছো তুমি? আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, তার কাছে আমি কাউকে দেখতে পেলাম না। জানো সাধনা, এই শিশুটাকে দেখে আমার বড্ড মায়া হলো। তাই 7 পাঁচ না ভেবে এই শিশুটাকে আমি বুকে তুলে নিয়েছি, আর এই শিশু এখন আমার কোলে। ঠিক করেছো গো, ঠিক করেছো। অ্যাক্সিডেন্টে মাকে হারিয়ে সদ্য মেয়েটা অনাথ হয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আদৌ খবর পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। পুলিশ আছে উদ্ধার করার আগে জঙ্গলে শিয়াল কুকুরে হয় তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। তুমি একে কোলে তুলে নিয়ে নতুন জীবন দিয়ে ভুল কিছু করনি গো, ভুল কিছু করনি। সাধনা, দাও না গো, দাও না, মেয়েটাকে তুমি আমার কোলে দাও না।
এই নাও সাধনা, এই নাও। আহ কি শান্তি! এই যে একেবারে দেব শিশু গো, যেই দেখবে সেই একে কোলে তুলে নেবে, আল্লাহ দে সোহাগে ভরিয়ে দেবে এই শিশুর কপাল। এরই মধ্যে মেয়েটির প্রতি মাতৃস্নেহ জারি করে দিচ্ছ সাধনা। দেব না, দেখছো না কি সুন্দর দেখতে মেয়েটা, ঠিক যেন রাজকুমারী, হয়তো উচ্চ বংশারী হবে। এই জীবনে মেয়েটা তো নিজের মায়ের স্নেহ মায়া মমতা পাবে না, তাই আর পুরনো মায়াকে দেবে অপার স্নেহ মায়া মমতা। কিন্তু আজ 10 বছর আমাদের বিয়ে হয়েছে, আজ আমি সন্তানের মা ডাক শুনতে পেলাম না। কত ডাক্তার কবিরাজ বদ্যি দেখালাম, কত তাবিজ মাদুলি ধারণ করলাম, দেবতার পায়ে মাথা কুটে মরলাম, সাধনা, সাধনা তুমি। কিন্তু কেউ কোনোদিন সমাধান করতে পারলো না। আজ যখন না চাইতে ভগবান এই মেয়েকে আমার কোলে তুলে দিচ্ছে, তখন আজ থেকে আমি ওর মা আর তুমি হলো ওর বাবা। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো আর কিছুক্ষণের মধ্যে লোক জানাজানি হয়ে যাবে, সবাই জানতে চাইবে এই মেয়েটা আমরা কোথায় পেলাম, তখন কি জবাব দেবো আমরা? সত্যি তো, এমন আশঙ্কার কথা আমি তো কখনো ভেবে দেখিনি। গো, তুমি কিছু একটা করো। আমি কিন্তু এই মেয়েকে কাজ ছাড়া করতে পারবো না গো, আমি কিন্তু এই মেয়েকে কাজ ছাড়া করতে পারবো না। শোনো, মেহুলমণি গ্রামে আমার এক যজমান আছে। হ্যাঁ, দত্তবাড়ি বিশাল সম্পত্তির মালিক। ঠিকই বলেছো, ওনারা অনেকদিন থেকে চেয়েছিলেন তাদের গৃহদেবতার পূজক হিসেবে আমাকে রাখতে, তুমি রাজি হওনি, তাই আমি যেতে পারিনি। তাই এই মেয়েটা নিরাপত্তার কারণে ওখানে চলে যাওয়াটাই আমাদের সঠিক হবে, তখন কারো কাছে আর জবাবদিহি করতে হবে না, বলো? ঠিক বলেছো তুমি, চলো আমরা এখনই বেরিয়ে পড়ি সেই মেহলবানের উদ্দেশ্যে। যাবো সাধনা, তার আগে এই মেয়েটা তো একটা নামকরণ করতে হবে। হ্যাঁ, তা বসো ঠিক, তা বসো ঠিক। আচ্ছা আচ্ছা, কি নাম রাখা যায় বলে তো? কি নাম, কি নাম, আমার কি নাম? কিন্তু এই মুহূর্তে একটা নাম বেশ মনে আসছে। কি নাম গো? ওকে দেখতে ঠিক রাজকুমারীর মতো, হয়তো রাজনন্দিনী ছিল, তাই ওর নাম রাখলাম নন্দিনী। ঠিকই বলেছো, ও আমাদের কুড়িয়ে পো রাস্তার মেয়ে রাজনন্দিনী। আমি কৈলাস দাস, সামন্ত স্টেটের মালিক, সদানন্দ সামন্তের দূর সম্পর্কের শালা। সদানন্দের কথায় শালা বাবু। প্রথমে বিশ্বাসের ভিত এতটা মজবুত করেছি যে উনি আমাকে অবিশ্বাস করতে পারেননি। আমাকে করেছেন সামন্ত স্টেটের জেনারেল ম্যানেজার। আমার চোখের সামনে এখন কোটি কোটি টাকা সম্পত্তির হাত ছাড়ি, আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম না। রাখবো কি করে? আমার মনে লোভের পোকাগুলো প্রতিনিয়ত কিলবিল করে বিবেক মানুষ সত্তাগুলোকে টুকরো টুকরো করে দিয়েছে। তাই তো আমার লোভের প্রথম বলি হয়েছে সদানন্দের স্ত্রী আর তার যমজবে শহীদ। ওদেরকে আমি 6 মাস আগে জঙ্গলের রাস্তায় লরি চাপা দিয়ে মেরে ফেলি, আর সবাই জানে এটা অ্যাক্সিডেন্ট। আর সেই শোকে সদানন্দের তখন পাগল পাগল অবস্থা। আর সেই সময় সব বুঝে টোপ মারলাম আমি। আমার এক দূর সম্পর্কের বোন মেনকাকে দ্বিতীয়বারের জন্য বিয়ে দিয়ে দিলাম ওর সঙ্গে। মেনকাই এখন সদানন্দ সামন্তের বৈধ স্ত্রী। ওকে সামনে রেখে পেছন থেকে আসল খেলাটা খেলবো আমি কৈলাস দাস। দিয়েছি সদানন্দের পেছনে আছলা পা, আর তাতেই শেষ হয়েছে আমার স্বামীর বেঁচে থাকার আশ। ওর জীবন গাড়ির ইঞ্জিনটা স্তব্ধ হয়ে ও শুধু এখন একটা লাশ, তাই না দাদা? খবরটা তাহলে তুই পেয়ে গেছিস? খবর কাউকে দিতে হয় না দাদা, খবর বাতাসে ভেসে বেড়ায়। তাছাড়া শিল্পপতি সদানন্দ সামন্তের মৃত্যুর খবরটা কখনো চাপা থাকে না। আরে মেনকা, স্বামীর মৃত্যুতে তোর কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? সতী সাধ্যী স্ত্রী হওয়ার জন্য তো ওকে আমি বিয়ে করিনি, আমি বিয়ে করেছিলাম আমার প্রথম পক্ষের মেয়ে বন্দিতার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আর আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিত তার ওই ছোট মেয়ে মালিনীকে। সেটা যাতে না হয় তাই তাকে মারার প্ল্যানটা তো আমরা দুজন মিলেই করেছিলাম। তাতে আমরা 100% সাকসেস। বডিটা লরির তলায় এমন ভাবে পিষে গেছে যে সৎকার করার জন্য অবশিষ্ট অংশটুকু খুঁজে পাওয়া যায়। রাতের অন্ধকারে বেওয়ারিশ কুকুরগুলো তাকে একেবারে চেটে পুটে সাফ করে।
তুমি হাসছো দাদা? না আর হাসবো না, এবার বসে বসে কাঁদবো। আয় শোক পালনটা শুরু করে দিই। হয় আমার জামাই দাদা গো, আমায় ছেড়ে তুমি ওগো। যার জন্য শোক পালন করছেন ম্যানেজার বাবু, যার জন্য শোক পালন করছেন তার দেহটা তো পাওয়া যায়নি। পুলিশ বলেছে রাতের অন্ধকারে রাস্তার কুকুরগুলো নাকি সদানন্দ বাবুর দেহর টুকরোগুলো খেয়ে শেষ করে ফেলেছে। খবরটা তাহলে আপনি পেয়ে গেছেন উকিল বাবু? শুধু খবরটা পাইনি, সদানন্দ বাবুর মৃত্যুর আসল রহস্যটা যাতে উন্মোচিত হয় তার জন্য থানায় অভিযোগ জানিয়েছি। ভালোই করেছেন, থানায় অভিযোগ করেছেন। চমকে উঠলেন কেন ম্যানেজার বাবু? আপনি কি চান না সদানন্দ বাবুর মৃত্যুর আসল রহস্যটা সামনে আসুক? না না, হ্যাঁ চাই তো। সদানন্দ আমার বোনের স্বামী ছিল। এক বোন তো কবেই স্বর্গে চলে গেছে, আর এক বোনকে সংসার করার স্বপ্ন দেখে এখানে নিয়ে এলাম, আর সেও অকালে বিধবা হয়ে গেল। কেঁদো না দাদা, কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কাকে ভরসা করে বাঁচবো বলো? আসলে সব দোষ তো আমার কপালে। তা যদি না হবে আমি বা অকালে বিধবা হব কেন বলো? মেনকা? আমি আমার কথা ভাবছি না দাদা, আমি ভাবছি এই মালিনীর কথা। বেচারার মা বাবা দুজনেই ওকে অনাথ করে দিয়ে চলে গেল। মালিনী অনাথ হবে কেন? তুই আছিস না, তুই ওর দেখাশোনা করবি। ওরে তুই তোর মা বাবা, কিন্তু আমার যে মাথার উপর কেউ রইল না রে, আমি যে একেবারে অনাথ হয়ে আমি গেলাম। বলছিলাম কি ম্যানেজার বাবু, এবার আপনাদের চোখের জল মুছে মালিনীর কথা ভাবুন, আর বাঁচতে হলে তার জন্যই বাঁচুন। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। মালিনীর জন্য আমাকে নতুন করে বাঁচতে হবে। ওর যে বাবা নেই সে কথা ওকে বুঝতে দিলে চলবে না। ওকে আমি মহারানীর মতো করে মানুষ করব, তাতে আমার যত টাকা খরচ হয়। আগে না মিসেস সামন্ত, তার জন্য আপনাকে ভাবতে হবে না। সদানন্দ বাবু নিজেই মালিনীর জন্য সমস্ত ব্যবস্থা করে গেছেন। সব ব্যবস্থা করে গেছেন মানে? কেন জানি না 6 মাস আগে হঠাৎ তার স্ত্রী এবং যমজ মেয়ে সোহিনীর অ্যাক্সিডেন্টের মৃত্যুটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তিনি মনে করেছিলেন এটা অ্যাক্সিডেন্ট ছিল না, অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল। ইয়েস, তার মনের কোণে আরো একটা আশঙ্কার কালো মেঘ ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছিল। হয়তো সেই মেঘটা একদিন কালবৈশাখীর ঝড় হয়ে তার জীবনে নতুন কোনো বিপর্যয় ঘটলে ঘটতে পারে। তাই তিনি এই আশঙ্কায় একদিন আমার অফিসে এসে একটি উইল তৈরি করলেন, যে উইলে লেখা আছে তার মৃত্যুর পর এই বিশাল কোম্পানি এবং সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হবে তার মেয়ে মালিনী। না না, তা কি করে হয়? স্বামীর মৃত্যুর পর আইনত তার স্ত্রী সবকিছুর মালিক হবে। তাছাড়া মালিনী তো একটা 6 মাসের বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে বলে তো এই বিশাল কোম্পানি দেখাশোনার জন্য আমাকে ট্রাস্টি হিসাবে নিয়োগ করেন। যে নিয়োগে বলা আছে যতদিন না মালিনীর 25 বছর বয়স হচ্ছে ততদিন আমি সব দেখাশোনা করব। এ আপনি কি বলছেন? মালিকের স্ত্রী বেঁচে থাকতে থাকতে আপনাকেই বা কেন? না দাদা না, আমি সম্পত্তি চাই না, আমি শুধু মালিনীকেই চাই। ওকে আমি রাজরানীর মতো করে মানুষ করব, তাতে আমার যত টাকা খরচ হয় হোক। এই মেনুকা, মালিনীকে মানুষ করতে এত টাকা তুই কোথায় পাবি? শুনলি না উকিল বাবু কি বললেন? সমস্ত টাকা নাকি উকিল বাবুর অফিসে জমা থাকবে। নিশ্চয়ই থাকবে, তবে সে টাকা আমার ভোগের জন্য নয়। আমি যখন প্রতি মাসে মালিনীকে দেখতে আসবো তখন সঙ্গে নিয়ে আসবো 5 লক্ষ টাকা, আর সেই টাকা আপনারা সংসারে খরচ করবেন। আর মালিনীর যখন 25 বছর বয়স হবে সে যদি মনে করে তার মায়ের হাতে সবকিছু তুলে দিতে পারে। হ্যাঁ, সে তো 25 বছর পর। ধরুন এর মধ্যে যদি মালিনীর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে মেনকা নিশ্চয়ই সব সম্পত্তির মালিক। আগে না ম্যানেজার বাবু, ওইলে স্পষ্ট লেখা আছে 25 বছরের মধ্যে যদি মালিনীর মৃত্যু হয় তাহলে সমস্ত সম্পত্তি কোনো অনাথ আশ্রম হাতে তুলে দিতে হবে। তাহলে মেনকাকে সব সম্পত্তির অধিকার পেতে গেলে 25 বছর অপেক্ষা করতে হবে। তারপরও মেনকা দেবী সম্পত্তি পাবে কিনা সেটা ভবিষ্যতেই বলবে, কারণ সম্পত্তি পাওয়া না পাওয়া সম্পূর্ণ নির্ভর করছে মালিনীর উপর। আমি শুধু আইনের কথাগুলো বলে গেলাম, এবার আইনের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আপনাদের। চলে উকিল বাবু, আর একটা কথা, আজ থেকে মালিনী কিন্তু আপনাদের হেফাজতে থাকবে। তাকে স্নেহ মমতায় মানুষ করার দায়িত্ব আপনাদের, বিশেষ করে মেনকা দেবী। আমি কিন্তু প্রতি মাসে আসবো, বাম্মা মরা মেয়েটাকে একটু স্নেহাশিস জানিয়ে যাব। চলে, নমস্কার। নমস্কার। শুনলে দাদা, শুনলে তোমাদের ওই মালিক বাবু কেমন আমাদের সর্বনাশ করে গেল। ওদেরকে সর্বনাশ! শালা পেছনে দিয়ে গেছে একটা ছোলা বাম, কিন্তু এই বস আমি টেনে বার করবই। এত দূর এগিয়ে এসে আমি কিছুতেই হার স্বীকার করব না। এই 25টা বছর
এই ফ্যামিলিতে দাঁত দাঁত চেপে পড়ে থাকবে। তারপর মালিনী যখন 25 বছর বয়স হবে, ওকে জোর করে দলিলে সই করিয়ে আমি হব সামন্ত স্টেটের মালিক। আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো নাকি? আঙুল চুষবি কেন রে শোনা? তুইও সম্পত্তির ভাগ পাবি। আফটার অল তোকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেবো বলেই তো তোকে বাড়িতে বউ বানিয়ে নি। আগে দলিলে সইটা করতে দে, তারপর। কিন্তু মালিনী বড় হয়ে যদি দলিলে সই করতে অস্বীকার করে? অস্বীকার করবে? আমি কৈলাস দাস, নিজে খাই শ্বাস আর অন্যকে দিয়ে আছলা বাস। তাই 25টা বছর স্নেহ মায়া মমতার বদলে মালিনীর কপালে জুটবে লাথি, ঝাঁটা আর চাবুকের দগদগে ঘা। ও বাঁচবে, তবে মানুষ হয়ে নয়, একটা মেরুদণ্ডহীন কেঁচো হয়ে। আমাদের কথায় উঠবে আর আমাদের কথায় বসবে, আমাদের চোখ দিয়ে দেখবে পুরো পৃথিবী। মানুষের চেহারায় মালিনী হবে আমাদের হাতের দম দেওয়া পুতুল। চল দেখি কি হয় 25 বছর পর। নেবে গো পুতুল নেবে গো আমারে ছোট ছোট এতে রামরা বানাচ্ছে দেখে যাও নিজের চোখ মন কেমন লাগছে ও আমারে ছোট ছোট এতে রামরা বানাচ্ছে দেখে যাও নিজের চোখ মন কেমন লাগছে এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো পুতুল নেবে গো পুতুল আমারে ছোট ঝুড়ি এতে রামরা বোনাছে দেখে যাও নিজের চোখ মন কেমন লাগছে ও আমারে ছোট ঝুড়ি এতে রামরা বোনাছে দেখে যাও নিজের চোখ মন কেমন লাগছে এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো পুতুল নেবে গো পুতুল। এই দাদা, এই দিদি ভাই, পুতুল নেবেন নাকি? খুব সুন্দর সুন্দর পুতুল আছে আমার কাছে, নেবেন নাকি? এই দিদি ভাই, আপনি নেবেন? আসছি আসছি, আমি আপনার কাছেই আসছি। দাঁড়াও। কেন বাবু, আমার কাছে জিনিস কিনবে নাকি? না, আমার কাছে খবর আছে এই তোমাদের মতো মেয়েরা ফেরিওয়ালি ছদ্মবেশে এলাকায় দুষ্কর্ম করে বেড়া। প্রথমে নাচ গান দেখে তাদের মন জয় করো, আর তারপর সুযোগ বুঝে তাদের পকেট কাটো। এমনকি নির্জন দুপুর বেলায় দোস্তের বাড়িতে হানা দিয়ে চুরি করে আনো টাকা পয়সা গয়না কাটি ও নানান সামগ্রী। আরে বাবু, মুখ সামলে কথা বলবি। এই নন্দিনী ফেরিয়ালি হতে পারে, কিন্তু সে কখনো ফেরতবাজি করে না। একটা কথা কান খুলে শুনে রাখো, সততাই আমার ধর্ম, ত্যাগ হলো আমার জীবনের আদর্শ। লোভ লালসায় কষাই খানা হয়। এই নন্দিনী কখনো তার ধর্ম আর আদর্শকে বলি দিতে পারে না। সরব, এই সমস্ত যাত্রা মার্কা ডায়লগ বলে তুমি অন্য কারো মন ভরালো। আমি কিন্তু সহজে ভুলছি না, আমার কাছেও বুদ্ধির তথ্য প্রমাণ আছে, তাই আমি তোমাকে হাতে নাতে ধরতে পেরেছি। তথ্য প্রমাণ? তা কি এমন তথ্য প্রমাণ আছে তোমার কাছে যার জন্য তুমি আমাকে হাতে নাতে ধরতে পেরেছো? থানায় চলো, থানায় গেলে সমস্ত তথ্য প্রমাণ আমি তোমার হাতে তুলে দেবো। থানা? বাবা, তা তোমাকে তো দেখে মনে হচ্ছে বিদেশে কোন গোয়ালে বাঁধা ছিল, আর সেখান থেকে সুযোগ বুঝে দড়ি কেটে পালিয়ে এসেছো বুঝি, আর এখানে এসে আমাকে থানার হুমকি দেখাচ্ছ? তা থানার কোন বাবু গো? বড় বাবু, মেজো বাবু, না ছোট বাবু? সেটা না হয় থানায় গেলে জানতে পারবে, আর এটাও জানতে পারবে যে পুলিশের 3rd ডিগ্রি কাকে বলে। আরে জানি জানি জানি, তোমাদের এই হম্মিতম্মি 3rd ডিগ্রি এই আমাদের মতো সাধারণ মানুষের জন্য। পারবে? পারবে যারা সমাজটাকে পচা নর্দমায় পরিণত করছে তাদের গায়ে হাত তুলতে? পারবে যারা রেশনের চাল গম ডাল বিক্রি করে গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? পারবে যারা শিক্ষিত মানুষের বেকারত্ব সুযোগ নিয়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি বেঁচে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? পারবে না, পারবে না, পারবে না, জানি পারবে না। আর পারলেই ভারতবর্ষ তথাকথিত উন্নয়নশীল দেশ না হয়ে হয়তো ব্রিটেন কি আমেরিকার দেশ। এই বাংলাও তো সোনার বাংলা। গান্ধীজি, নেতাজি, রামমোহন, মাতৃগর্ভ মায়ের সন্তান এখন কোথায়?
যারা মাথা উঁচু করে বাঁচবে এই পচে যাওয়া সমাজটাকে সংস্কারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। কেন তুমি তো ঝসুরানি লক্ষ্মীবাই মনঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদার তুমি তো প্রতিবাদের ঝান্ডা হাতে নিয়ে এই সমাজের অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে, ঝেঁটে বেঁধে করে দেবে মানুষের মধ্য থেকে লোভ লালসার হিংসাগুলোকে, জাগিয়ে তুলবে মানুষের মধ্য থেকে হারিয়ে যাওয়া বিবেক, মনুষ্যত্ব ও মানবিকতাকে। সে সুযোগ কি এই পুরুষ শাসিত সমাজে পাওয়া যাবে? যদি পাওয়া যেত তাহলে দিল্লিতে নির্ভয়াকে ধর্ষিতা হতে হতো না, ঘটতো না কামদুনির ঘটনা, আর প্রাণ নিতে হতো না ওই আর্জি করে অভয়াকে। আমরা মুখেই বলি নারী পুরুষ সমান সমান, কিন্তু কাজের বেলায় এই নারীদের নেই কোনো সম্মান। তবে যতক্ষণ থেকে মুখে যা আসছে তাই বলে চলেছে। তোমার জেনে রাখা উচিত যে হত্যাকের হোঁচটকার সম্ভাবনা থাকে, আর সেই সম্ভাবনা বাস্তব রূপ নেওয়ার আগে সঠিক সময় সঠিক জায়গায় থামতে হয়, আর তা না হলে জুজুর ভয় দেখে নন্দিনীকে কখনো থামানো যায়নি, আর আজও যাবে না। আমি শুধু মুখে প্রতিবাদ করি না, প্রতিবাদ করতে সব্যসাচীর মতো দু হাত দুপা দমাদম চালিয়ে যায়। সে নেতা হতে পারে, ছাতা হতে পারে, কিংবা হাতা হতে পারে। অন্যায় দেখলে রাস্তায় নেমে নন্দিনী প্রতিবাদ করবেই করবে। যাতে সমাজের কাছে আমার একটাই পরিচয়, রাস্তার মেয়ে রাজনন্দিনী। বন্দিনী, এখন তুমি আমার হাতে বন্দিনী। আগে তুমি নিজেকে মুক্ত করো, তারপর প্রতিবাদের একটা বোমা হয়ে ফেটে পড়বে। চলো থানায় চলো বলছি। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো বলছি। খবরদার, খবরদার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তুমি সত্যি সত্যি পুলিশের লোক হও, তাহলে খাকি উঠিটা গায়ে চাপাও। কারণ ওই পোশাকটাকে মানুষ আজও সম্মান করে। যদিও কিছু পুলিশ অফিসার ওই সম্মানকে ধুলে মিশাতে পিছু পা হয় না, তবু যারা সৎ তাদেরকে তো স্যালুট জানাতেই হয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই 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 যা বললাম তাই করো। তারপর নিয়ে এসে তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট কপিটা পড়ে দেখি সেখানে আমাকে কোন অপরাধের বিরুদ্ধে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নবাব স্পটে দিই সবকিছুর জবাব। তার জন্য লাগে না কোনো খাকি উঠেই কিংবা অ্যারেস্ট ওয়ারেন্ট। তোমার অপরাধের তালিকা চললে ঝটকা লাগবে 440 বোর্ডের কারে। তুমি শুধু ফেরিওয়ালি ছদ্মবেশে মানুষ ঠকাও না, সুযোগ পেলে চুরি করে আনো মানুষের মধ্য থেকে একটা সুন্দর হৃদয়। এই কথা তো এই কথা তো একজনই বলতো, এই কথা তো একজনই বলতো। কে তুমি? আমি জয়ন্ত, জয়ন্ত অধিকারী, ভালোবাসার পূজারী। যেখানে ভালোবাসার গন্ধ পাই সেখানে গিয়েই হাজির। জয়ন্ত, তুমি তুমি এই মেহুল বাড়িতে কি করছো? তুমি তো জানো আমি ছোটবেলা থেকে অনাথ, এক দূর সম্পর্কে মামার কাছে মানুষ হয়েছে। মামাই আমাকে লেখাপড়া শিখেছেন। এখন মামার বয়স হয়েছে, কালকে রোজগার করে খাওয়াতে হবে, তো একটা কাজের সন্ধানে এই মেহুল বনিতে এসে হাজির হয়েছে। কাজ? এই মেহুল বন্দির কাজ কোথায় পাবে? আরে বাবা, এখানে তো ইট ভাটা, টালি ভাটা, এমনকি করাত কলও রয়েছে। হ্যাঁ, কোনো না কোনো কাজ আমি একটা ঠিক জুটে নেব। আচ্ছা। আর তা যদি না হয় তোমাদের পাশের শহর প্রতাপুরে চলে যাবো। সেই ভালো, তুমি বরং প্রতাপুরে চলে যাও, কারণ ওখানে কোনো কাজের অভাব হবে না। প্রতাপুরে যাবো বলেই তো এসেছিলাম। মাঝ রাস্তায় তোমার কথা মনে পড়ে গেল, তাই মেহুল বনি টপকে প্রতাপুরে যা হলো না। তোমাদের মেহুল বনিতে এসে ব্রেক করছিলাম, আর কি সৌভাগ্য আমার, মাঝ রাস্তায় তোমার সঙ্গে দেখা। তাই নাটক করে বুঝে নিলাম নন্দিনী সেই আগের প্রতিবাদী নন্দিনী আছে কি। তা কি বুঝলে? নন্দিনী আগের মতো আছে তো? নারকেলকে কানের কাছে নাড়ালে যেমন বোঝা যায় তার মধ্যে কতখানি চলা যায়, জয়ন্ত, আর সেটাকে নাড়া থেকে বুঝতে পারলাম নন্দিনী তার আগের প্রতিবাদী সত্তাটাকে এখনো হারায়নি। নাই নীতি বিসর্জন দিয়ে হারিয়ে যায়নি, নীতিহীনতার কদর্য পাকে। তো এটা বুঝতে পারছেন একটা ঝুনো নারকেল আজকে ফেরিওয়ালি সাজে। ভাগ্য, ভাগ্য আজ আমায় রাস্তায় নাম করতে বাধ্য করেছে জয়ন্ত। নন্দিনী, বাবার জজমানের কাজটা চলে গিয়ে বাবা এখন বেকার, বিকল্প কোনো কাজ করবে সে বয়সটা এখন নেই। আরে আমি তো তোমার কলেজের মুখ দেখেছি, কিন্তু আমার ভাইটা অর্থের অভাবে ভালো করে লেখাপড়া শিখতে পারেনি জানো, বেকার হয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তাই বাধ্যতাই আজ এদেশে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কাছে শিল্পে পরিণত হয়েছে। জয়ন্ত, হতাশা নৈরাশ্য যুব সমাজকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে। এই শেষ কথায় তা কেউ বলতে পারবে না। তাই তো তোমাদের মতো মেয়েকে সংসার করার স্বপ্ন ভুলে গিয়ে ওই পথে নামতে হয়েছে এক মুঠো ভাতের জন্য। আমাদের দুজনের ভাগ্যটা কেমন এক দেখো, দুজনে আজ পথে নেমেছি সেই ভাতের সন্ধানে। দুজনে ভাগ্যটা যখন একসাথে বাঁধবো, এই শোনা, একে অপরের সুখ দুঃখগুলোকে ভাগাভাগি করে একে অপরে হাত ধরি, জীবনে মরণে আমরা হয়ে উঠি জীবন সঙ্গী।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। আমরা আমার সঙ্গী। কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে যায়, তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। আমরা মালিনী, মালিনী, এ মালিনী, আসছে আসছে করে হারামজাদি মালিনটা সেই যে চুপ করে গেল, আর কোনো সারা শব্দই নেই গো। এদিকে ডাকতে ডাকতে আমার গলা দিয়ে একেবারে রক্ত উঠে গেল। আমার মনে হয় হারামজাদিটা কাজের ভয়ে কোথাও লুকিয়ে পড়েছে। ডাইনটাকে এত মারি, এত বকি, তবু তার শিক্ষা হয় না গো। শিক্ষা হবে কি করে? তোরা কি শিক্ষিত হওয়ার জন্য মালিনীকে স্কুলে পাঠিয়েছিস? পাঠাসনি। যেটুকু শিখেছিস সেটা নিজেদের স্বার্থে, ওই নামটুকু সই করা পর্যন্ত। কিন্তু তোরা কি জানিস, শিক্ষা নেই চেতনা, আর চেতনা নেই যাকে। মেয়েটার কোনোদিন চেতনা ছিল না, আর আজও হবে না। চাবুক না মারলে বিগড়ে যাওয়া ঘোড়া কিছুতেই পাগে আসবে না। আসবে না মানে? আজ আমার মেয়ের জন্মদিন, কত বন্ধু বান্ধব আসবে, পার্টি হবে, তাই ওকে একটু ঘরদোর পরিষ্কার করতে বলেছিলাম। কোথায় কি মেয়েটার একেবারে পাত্তাই পাওয়া যাচ্ছে না। তুই তো শুধু তোর কথাটাই বললি, আমার কথাটা একবার ভেবে দেখ। কোন সকালে বাথরুমে গরম জল দিয়ে আসতে বললাম, মেয়েটা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে কোথায় হাওয়া হয়ে গেল। সব হচ্ছে ওই হারামজাদা চাকর চরণের জন্য। ওই তো আজকারা দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে মাথায় তুলেছে। কাজে ও কাজে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজও হয়তো দেখো নাক ডেকে ঘুমোচ্ছে, বের করছি ওর ঘুম, আমি বের করছি। আজ আসুক আমার সামনে, জুতো মেরে ওর আমি চামড়া ছাড়িয়ে নেব। তা তো নেবেই, কারণ মেয়েটা যে তোমার সৎ মেয়ে, তাই ওকে জুতো মেরে তুই মায়ের কর্তব্য পালন করবে। এই হারামজাদা, তুই কার সঙ্গে কার তুলনা করছিস? বন্দিতা আমার নিচের মেয়ে, আর ওই মালিনী, মালিনীর সঙ্গে বন্দিতার কোনো রক্তের সম্পর্ক নেই। এই তো রক্তের সম্পর্ক নেই জেনে ও 25টা বছর ধরে সেই মালিনীর বাড়িতেই পড়ে আছে। থাকবে না কেন? মেনো ক্যাবারের মালকিন। আজ থেকে 25 বছর আগে মালিনীর বাবা ওকে বিয়ে করে বাড়িতে এনেছে। ওই কথাটা তুমি আর বড় মুখ করে বলো না তো দাদা। সেদিন যদি ওই বুড়ো ভামটাকে আমি বিয়ে না করতাম, তাহলে তার ওই আদরের দুলালি মালিনী আমার ঘরে চেপে এসে বসতো না। সেদিন বাবু যদি তোমাকে বিয়ে না করতে, তাহলে তুমিও এই বাড়িতে এসে এভাবে ফেটনি মারতে পারতে না। হারামজাদা, মানুষ তার ভাগ্যের জোরে করে খায়। যত বড় মুখ নয় তত বড় কথা, আর একটা কথা বলে থাবড়ে মুখ ভেঙে দেবো। খবরদার বাবা, চরণের গায়ে কেউ তোমরা হাত তুলবে না।
বলি কম করি বেশি, শালা মারবো লাথি, পড়বি গিয়ে গয়া কিংবা কাশি। আবার হাট! আমাকে আমাকে গয়া কিংবা কাশি পাঠানো এত সহজ নয়। আর তা যদি হতো তাহলে তোমার বাবা এতদিন ধরে আমাকে ভাত কাপড় দিয়ে পুষে রাখতো না, কবি গয়া কাশি টিকিট আমার হাতে ধরিয়ে দিত। হ্যাঁ, চরণ ঠিক কথাই বলেছে। সারা বাসটা তো দিয়ে গেছে মালিনীর বাবা, উইলে লিখে গেছে চরণ যদি স্বেচ্ছায় বাড়ি থেকে যেতে না চায় কেউ তাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না। তাহলে ওকে তাড়িয়ে কোনো লাভ নেই। এবার থেকে না, এবার থেকে চরণ তুমি ভীষণ ভালোবাসো গো। ভীষণ ভালোবাসো, ভীষণ ভালোবাসো। আর যে ভালোবাসার চাপে সে মরার জন্য ভগবানের কাছে মানব লাগবে তো লাগার জন্য মরণের ফাঁদের ব্যবস্থা করে। মরে যাবে কে? বেশ ছেড়ে দিলাম। এবার বলতো তোর আদরের মালিনী কোথায়? সে তো সকাল থেকে ঘরদোর পরিষ্কার করছে। কিন্তু ওকে যে আমার জুতোটা পালিশ করতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে কখন থেকে জুতো জোড়া পালিশ করে ওখানে রেখেছে। আমি এক্ষুনি নিয়ে আসছি গো দাদাবাবু, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও গো দাদাবাবু, এই নাও তোমার জুতো জোড়া, এই নাও। এই শালা শোরের বাচ্চা, জুতো কি আমি নিজের হাতে পরবো না কি রে? ওরে শালা! আরে চল ভাগ! বাপ চমৎকার, একজন বাপের বয়সী লোককে লাথি মারতে দেখে তোমরা হাসছো। কেন হাসবো না? কথায় আছে ঢাক যখন পিটুনি খায় কাঁসার ঘন্টা তখন আনন্দে নাচো নাচো, যত ইচ্ছে খুশি তোমরা নাচো, কিন্তু ভগবান যাকে মারতে চায় প্রথমে তার বিবেক বুদ্ধিটাকে কেড়ে নেয়, তারপর দেখবে সেও নাচতে নাচতে ওই মরণের পথে এগিয়ে চলে, মরণের পথে। শুনলে দাদা, শুনলে ওই বুড়ো ভাবটা কেমন আমাদের অভিশাপ দিয়ে গেল। ওই উইলে যাই লেখাই থাক না কেন, ওকে আজ আমি বাড়ি থেকে তাড়াবো না। মা, ওই সামন্ত বাড়ির বিষাক্ত পরিবেশে চরণ কাকাই হলো জ্বলন্ত বিবেকের জীবন্ত ছবি। ও চলে গেলে তো আমাদের সত্যিকারের চেহারাটা কোনোদিন চিনতেই পারবে না। ছি বন্দিতা, ছি! যে তোমার মাকে অপমান করে গেল তার মধ্যে তুমি বিবেকের ছবি দেখতে পাচ্ছ? চরণ কাকা কোনোদিন কাউকে অপমান করতে পারে না। যাদের মনটা মিথ্যের মাটি দিয়ে গোড়া, সত্যের প্রচন্ড উত্তাপে তাদের অহংকারটা ভেঙে চুরমার হয়ে যায়। তো চুপ কর বন্দিতা, এ ব্যাপারে তোর সঙ্গে আমরা কোনো কথা বলতে চাই না। কি করে বলবি মা? মিথ্যের মুখোশ পরে তো আর সত্যের সঙ্গে মোকাবিলা করা যায় না। আরে সত্য মিথ্যের জায়গাটা হলো বইয়ের পাতায়। জীবনের খাতায় সব থেকে দামি জিনিস হলো টাকা। আর মিথ্যের পুজো দিলে তবে সে টাকার প্রসাদ পাওয়া যায়। কিন্তু সেই মিথ্যে সিঁড়িবে যেমন এক চালে সোজা স্বর্গে ওঠা যায়, পরের চালে সাপের মুখে পড়ে নেমে আসতে হয় ওই সাপেরই ঘরে। আমাদের 2 নম্বরই চালে কখনো ভুল হয় না বন্দিতা। তাই তোমরা রাজপ্রাসাদের ঠান্ডা ঘরে শুয়ে আয়েস করছি আয়েস। এইভাবে সমাজের বুকে আমরা 1 নম্বর হয়ে যাবো রে, 1 নম্বর। 2 নম্বরই পথ ধরে চললে কোনোদিন 1 নম্বরে ওঠা যায় না মিস্টার কৈলাস। কৈলাস নিজে খাই শ্বাস আর অন্যকে দিয়ে ছলা বাস। তাই যতই তুমি আমাদের বিরুদ্ধাচরণ করো না কেন, মিথ্যার বাঁকা পথ ডিঙ্গি তুমি কোনোদিন সত্যের সোজা পথে পৌঁছতে পারবে। পারবো কি করে? আমি তো কোনো ধর্মের মন্দিরে বাস করি না যেখানে শিব সেবার নামে জীব সেবা হচ্ছে। আমি বাস করছি অধর্মে তুলসীর বনে। আর আমার সঙ্গে বাস করে কয়েকজন বক ধর্মী। তুই কি বলতে চাইছিস বলতো বন্দিতা? আচ্ছা মা, তুমি তো সামান্য একজন আয়া ছিলে, তবে কোন অঙ্কে হয়ে গেলে কোটিপতি বাড়ির বউ? আর কেনই বা তোমার আসার পরে তোমার স্বামীর অকালে মৃত্যু হলো? বলো মা, বলো, উত্তর দাও। বন্দিতা, হুমকা ছেড়ে লাভ নেই মা। আজ তোমার মেয়ে তোমার কাছে জবাব চাইছে, জবাব তোমায় দিতেই হবে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। হোয়াট? কি বললেন? কথাটা সত্যি? ও মাই গড, মাই গড! কি হলো? কি হলো দাদা? কে ফোন করছিল? এই আবার থানা থেকে বড়বাবু ফোন করেছে। দিন কয়েকের মধ্যে এক জানরেল সিবিআই অফিসার ছদ্মবেশে তদন্তের জন্য আমাদের বাড়িতে আসছে।
এইবার তোমাদের চালে একটু ভুল হলে তোমরা সোজা সাপের মুখে গিয়ে পড়বে, আর তখন তোমাদের অবস্থা হবে ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে। ফাঁদে আমরা পড়বো না রে, ফাঁদে পড়বে ওই শালা অফিসারটা। বাঘের গুহায় ঢুকেই হরিণ কখনো বেঁচে ফেরেনি, আর তাকেও আমরা ফিরতে দেবো না। কার মতো কথা বলে না, যে অফিসার আসছে তার পেছনে আছে স্বয়ং এসপি। ওই অফিসারের যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমাদের যে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো দাদা? আগে ওই অফিসারটাকে আসতে দাও, তারপর দেখি সে মাছ খেকো না মাংস খেকো, তারপর না হয় অবস্থা বুঝেই ব্যবস্থা করা যাবে। না মা, ওই অফিসার যেমনই হোক না কেন ওর সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করবে না, আর এটা আমি হতে দেব না। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হবে জীবনের গান। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হবে জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল, মনে রেখো চিরদিন চিরকাল। সূর্য যদি ডুবে যায়, ভুবন ভরে তমসা, আশার প্রদীপ জেগে না, নেভে না নিরাশা, সেই শিয়ালো পরশে যেন নির্ভয় হতে পারে প্রাণ। মনে রেখো চিরদিন চিরকাল, মনে রেখো বাহ, চমৎকার! আপনার গান শুনে বাইরের ঘরে বসে থাকতে পারলাম না, তাই আপনাকে অভিনন্দন জানানোর জন্য এখানে চলে এলাম। ম্যাডাম, আমাকে ম্যাডাম বলে ডাকতেন না, আমি সামান্য মেয়ে বর্ণিতা। যে বন্দনার গান আপনি গাইলেন তাতে সার্থক হয়েছে আপনার নাম। আমি রূপক রায়, কলকাতা থেকে আমি এখানে এসেছি। হয়ে গেল আমচাল তার একই ঢং, উনি এলেন কলকাতার সঙ্গে। এই খবরদার, জানা নেই শোনা নেই, একটা উটকো মানুষের কথায় দিয়ে কিছুতেই সায় দিবি না। না স্যার, আমি উটকো মানুষ নই, আমি ইতিহাস একজন গবেষক। প্রাচীন মন্দির মসজিদ এইসব নিয়ে আমি গবেষণা করি, আর গবেষণা করার জন্য তথ্যের প্রয়োজন, আর সেই তথ্য সংগ্রহ করার জন্য এখানে আমার আসা। কিন্তু আমার তো এখানে চেনা জানা কোনো মানুষ নেই, তাই এসপি সাহেবের সাহায্য নিয়ে আমি এখানে এসেছি কয়েকটা দিন থাকার জন্য। তোমার কথা শুনে মনে হচ্ছে এটা তোমার মামার বাড়ি আর কি। মানে তুমি যখন ইচ্ছে চাইবে আমরা তোমাকে আদর করে ঘরে তুলবো। জানি একজন বাইরের মানুষের জন্য কেউ কোন তার নিজের ঘরের দরজা খুলে দেয় না, তাই আমি এতে আপনাদের চেনা মানুষ হতে পারি। এসপি সাহেবের কাছ থেকে একটা চিঠি নিয়েই আমি এসেছি। এই নিন চিঠিটা পড়ুন। আরে চিঠি দাও নয়, সঙ্গে এসপিকে নিয়ে এসো। তাতে কিন্তু আমরা ভাবে বলছি না, তাই আমাদের বিরক্ত না করে এখান থেকে যাও। উনি যখন এসপি সাহেবের কাছ থেকে চিঠি নিয়ে এসেছেন, উনাকে সন্দেহ করার কি আছে? আছে একজন অজ্ঞাত কুলশীল যুবককে বিশ্বাস করা কখনো বুদ্ধিমানের কাজ নয়। তুমি কিন্তু ভুলে যাচ্ছ মা, বিশ্বাসটা হলো সমাজের ভিত, আর সেই ভিতের উপর দাঁড়িয়ে সামান্য নুড়ি পাথর হয়ে যায় মানুষের কাছে দেবতা। আমি কিন্তু মানুষ, কোন নুড়ি বা পাথর নই। মানুষের বাইরেরটা ভদ্র সভ্য হলেও তার বুকের ভেতর লেখা থাকে অনেক পাপের ইতিহাস। তবু আমি ফুল দেখে কাঁটার কথা ভাবি না, তার ভিতরের সাতটা নিচে। সেটাই স্বাভাবিক, কারণ আপনার মনটা যে দেবী প্রতিমার মতন পবিত্র। ঠিকই বলেছি, আমি প্রতিমা, তবে আপনাদের দেবী প্রতিমার মতো নিষ্পাপ এক পুতুল। রং মেখে সংসেজে আমি কাঁচের শোকেসে বন্দি হয়ে বসে আছি। যে পুতুলটা কোনোদিন কারোর পুজো পাবে না, কাঁচের শোকেস থেকে বেরিয়ে এসে পা মেলাতে পারবে না জীবনের মিছিলে, কোনোদিন না। আচ্ছা, উনি কি এই বাড়ির মালকিন, মালিনী সামন্ত? কেন, সে খবরে তোমার দরকার কি? না মানে এই বাড়ি থাকতে হলে তাকে মালকিনের সঙ্গে কথা বলতে হবে, তাই। আরে কথা বলো তো দূরস্থ, এবারে মালকিনের সঙ্গে কোনোদিন তুমি দেখাও করতে পারবে না, তাই চুপচাপ এখান থেকে যাও। শঙ্কর বাইরের লোকের সাথে এভাবে আচরণ করে না। আমি কি বলছি স্যার, বলো। আমার মনে হয় এই ছোকরাই সেই ছদ্মবেশী সিবিআই অফিসার। ও মা, কি সর্বনাশে কথা গো। তাহলে তো ওকে কিছু তো এখানে থাকতে দেওয়া যাবে না। না, তাতে বিপদ আরো বাড়বে।
ওই ছোকরা পুলিশে খবর দেবে, পুলিশ এসে আমাদের কাছে কৈফিয়ত চাইবে। তার চেয়ে ওকে এখানে থাকতে দিয়ে টাকার বিনিময়ে ওকে বস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাছ টোপ খায়, গরু খায় ঘাস, আর পুলিশ খায় ঘুষ। কিন্তু সিবিআই কি খায় সেটা কি তোমার জানা আছে বাবা? টাকার চেয়ে সুষম খাবার পৃথিবীতে কিছু নেই রে খোকা। তাই ওই খাবার দিয়ে ছোকরাকে আমি বস করব, তোরা শুধু চুপচাপ দেখে যা। এই যে বাবা, আমরা অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে তোমাকে এখানে রাখা যেতে পারে। হ্যাঁ, আমি এখানে থাকতে পারবো? নিশ্চয়ই পারবে। যাক বাবা, একটা দুশ্চিন্তা দূর হলো। এখানে থাকলে আমার অনেক কাজের সুবিধা হবে। 2-4 দিনের মধ্যে আমি সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো তোমার জন্য আমি গেস্ট হাউসটা খুলে দিচ্ছি। দাঁড়ান ম্যানেজার বাবু, আমি আপনাদের সংসার খরচের 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। মালিনীকে বলুন কাগজটা সই করে টাকাটা নিয়ে যেতে। টাকাটা কি আমার হাতে দেওয়া যায় না? না, যার টাকা আমি তার হাতে দেবো। তাছাড়া আপনি তো সইটা করবেন না, সইটা করবে মালিনী। যান, তাকে গিয়ে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কই রে মা মালিনী, কে এসেছে দেখে যা। তোর উকিল কাকা এসেছে রে, উকিল কাকা। উকিল কাকা আজকাল এসেছে। মিসেস সামন্ত মালিনীর প্রতি খুব যত্ন করে বুঝি। করেই তো। হ্যাঁ। মালিনী হচ্ছে এখন পিসি ধ্যান জ্ঞান সবকিছু। আচ্ছা। শুধু কি মালিনী, আমরাও তো মালিনী কি খাবে কোথায় যাবে এই নিয়ে সারাক্ষণ মেতে থাকি। গুড গুড, ভেরি গুড। তবে কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। কুল কুল মিস্টার শঙ্কর। আরে আমি কথাটা তো রসিকতা করে বললাম। আফটার অল আমি তো তোমাদের অপরিচিত নই। তাছাড়া তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি রূপক রায়, গবেষণার কাজ নিয়ে আমি এখানে এসেছি। রাইট, ইউ আর রাইট ওয়ার্ড। এসপি সাহেব তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে। যদি কোনোদিন কোনো সাহায্য দরকার হয় আমাকে বলবে, কেমন? নিশ্চয়ই বলবো। আপনাদের সবার সহযোগিতায় আমার গবেষণা কাজ শেষ হবে। আর সেটা করতে পারলে আপনাদের চোখের সামনে থেকে সরে যাবে একটা অন্ধকার পর্দা। আয় আয় মাই, দেখ কে এসেছে, দেখ তোর উকিল কাকা এসেছে রে, উকিল কাকা। উকিল কাকা! ওরে পাগলি, এইভাবে কেউ কাঁদে? আরে মা, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি গো, আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কেন কষ্ট হবে রে মা? তোর মা আছেন, ম্যানেজার বাবু আছেন, এমন মমতাময়ী মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। নে মা, তোর সংসার খরচের 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। কাগজটা সই করে দে মা। আয়। বস বস বাবু, বসে পড়। শোনো মা, বসে পড়ে বস। নে মা, এখানটায় সই করে দে। সই করে দে মা, ওইখানটা। গুড গার্ল। গুড গার্ল। নে মা, তোর টাকাটা নে। এ টাকায় আমি হাত দিতে পারবো না। তোমার টাকা তুমি নিজে গিয়ে আলমারিতে রেখে এসো হ্যাঁ মা, মা। তাই চল, ভেতরে চল মা। তাহলে এবার আসি রে মা। উকিল কাকা, বল। তুমি এবার আসবে তো? আসবো রে মা, আসবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোর বাবা আমার বন্ধু ছিলেন, আর সে নেই, কিন্তু তুই তো আছিস। সেই ছোটবেলা থেকে তুই আমাকে তোর বাবার আসনে বসিয়েছিস। উকিল কাকা! সেই আসনের মর্যাদা আমি নিশ্চয়ই রাখবো রে মা, উকিল কাকা! নিশ্চয়ই রাখবো। ঈশ্বর তোর মঙ্গল করুক রে মা, মঙ্গল করুক। উকিল কাকা! নমস্কার, আমি রূপক রায়। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আপনি এই টাকাগুলো নিয়ে পালিয়ে যান, পালিয়ে যান। আপনি এমন করছেন কেন? আমি টাকা পয়সা কিছুই চাই না। আমি কিছু চেয়েছি। না, আর একটাও কথা নয়। মালিনীর আবার ফিটের ব্যামো আছে, বেশি কথা বললে ওই রোগটা চেপে বসে। তুমি বাইরের লোক জানো না, তাই চুপচাপ এখান থেকে যাও। আমি বলছিলাম তোমাকে কিছু বলতে হবে না। মনে রাখবে, এটা একটা শিল্পপতির বাড়ির অন্দর মহল। এখানে কিছু একটা নিয়ম কানুন আছে। আমি তো আপনাদের সেই নিয়মগুলো জানতে চাইছি, যে নিয়ম দিনকে রাত করতে পারে, আবার দুমুখ ছোড়ার মতো রাতের অন্ধকারটাকে কেটে দিনের আলোয় ভরিয়ে দিতে পারে। এখানে আলোর কোনো অভাব নেই। শুধু একটা কথা মনে রাখবে, তুমি যেই হও না কেন, এবারে নিয়ম ভাঙার চেষ্টা করলে আমরা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। চলে এসো আমার সঙ্গে। চলুন। হারামজাদি, তোকে আর নেকামো করতে হবে না। এবার কাপড়টা খুলে তুই তোর আসল চেহারাটা দেখা। খোল
খোল বলছি, খোল, খোল। এই, আরে পিসি যাই বলুক না কেন, আমি কিন্তু তোর কোনো ক্ষতি করব না, কারণ আমি তো তোকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ওই সামনের মাসে তুই মালকিন হওয়ার পর না আমি তোকে বিয়ে করব। আমি এখান থেকে পালিয়ে যাব। চরণ কাকা, চরণ কাকার কাছে যাবি কেন? আমাকে তোর ভালো লাগে না? তুই আমাকে ভালোবাসিস না? বল, ভালোবাসিস কিনা? বাসি, বাসি। তাহলে ভালোবাসার মিষ্টি সুরে একবার বল না। শঙ্কর, আমার সোনাটা, আমার মনটা, বল বলছি, বল শঙ্কর, আমার সোনাটা, আমার মনাটা। শুধু সোনাটা মনাটা বললে ভালোবাসা হয়? তার জন্য গালে একটা চুমুও দিতে হয়। কে বলছি? এ শালা শুয়োরের বাচ্চা, তুই এখানে কেন? এসেছি তোমাকে একটা কথা জানাতে। বড়বাবু এখনই হিসাবের খাতাটা নিয়ে ওনার অফিসে যেতে বললেন। হিসেবের খাতা? ওই হিসেবের খাতা নেই আর কোনোদিন যাতে অফিসে যেতে না হয় তার ব্যবস্থাটা আমি করছি। ওই সামনের মাসে না থাকবে তোর উকিল বাবুর হিসেবের খাতা, না থাকবে তার চাকরি। তখন তোর এই দাদা বাবু কেন জামাই বাবু বলবি রে? জামাই বাবু। বাবু গো, যতই তুমি আশার ফানুষ আকাশে ওড়াও না কেন, টাকলার টাকে কোনোদিন চুল গজাবে না। এই শালা শুয়োরের বাচ্চা, আমি কে জানিস? আমি শঙ্কর, শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। আমি যা চাই তাই পাই। তাই তোর আদরের মালিককে তুই যদি প্রাণে বাঁচাতে চাস তাহলে ওকে নতুন করে হিসাবটা ভালো করে বুঝে নে, তা না হলে এই শঙ্কর সত্যি সত্যি হয়ে উঠবে চরণ কাকা, আমার মরণ হয় না কেন বলতে পারো চরণ কাকা? আমি যে এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না গো। আমিও তো তাই ভাবি রে মা, তোর মতো এমন রাজার দুলালিকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয় কেন? চরণ কাকা, মা, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার বাবা মাকে ওই উপরে চলে যেতে হলো? বলো না কাকা, বলো। জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। ওরে, যার কেউ নেই তার জন্য তো ভগবান আছেন। তুই সেই ভগবানকে ডাক রে মা, সেই ভগবানকে ডাক। বেশ, তবে তাই হবে। আমি ওই ভগবানকে ডাকবো। কিন্তু তার আগে তুমি আমার জন্য একটু বিষ এনে দেবে চলো। না রে মা, না। ওই বিষ খেয়ে আমি মা কালীর পায়ে নিজেকে নিবেদন করব। মা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনে মা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে যে শুনে সবাই জানি তার কথা। মা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা।
আমারই মতন চলো সে তো যাব না, আমি তোমায় কোনো দোষ দেব না। আমারই মতন চলো সে তো যাব না, বোঝা না বোঝার মাঝে ছায়া গেল না, চেনা হয়েছিল রব চেনা। মা বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধকারে অন্তরে লেখা যে শোনা সবাই জানে তার কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। মা ও মা কি হলো কি? বাড়িতে আস্তে আস্তে চিৎকার করে বাড়ি একেবারে মাথায় তুলেছিস। ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। কেমন রাজকার্য করে এলি যে তোর খিদে পেয়ে গেল? টোটো কোম্পানি মালিক হয়ে সারাদিন তো টো টো করে ঘুরে বেড়াস, সংসারে কুটিটি পর্যন্ত নাড়িস না, তোর আবার খিদে কিসে? কি যে বলো মা, পেট থাকলেই তো খিদে লাগবে, তাই না মা? আজ এই পেটের জন্য পৃথিবীতে কত কি ঘটে যাচ্ছে। কেউ সৎ পথে রোজগার করছে, কেউ আবার অসৎ পথে। তাহলে তুই রোজগার করছিস না কেন? কেন রাতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো? মা তুই তো জানিস তোর বাবা জজবানগুলো হারিয়ে সম্পূর্ণ বেকার, এই বয়সে কাজ করার কোনো ক্ষমতাও নেই। ভাগ্যিস নন্দিনী ছিল, লেখাপড়া ছেড়ে দিয়ে ঝাঁকা মাথায় নিয়ে নিলামের মাল দুয়ারে দুয়ারে ফেরি করে, মা! আর তাতেই আমাদের এই সংসারে হাড়ি চড়ে। নন্দিনী রোজগার সংসারে হাড়ি চলে বলে সে যা খুশি করবে তাই আমাদের মেনে নিতে হবে সাধনা। কেন? নন্দিনী আবার কি করেছে? সে তো সকাল থেকে নিলামের মাল নিয়ে ফেরি করতে পেরিয়েছে, এই তো। শুধু সেটা যদি করতো তাহলে আমি তোমার কাছে অভিযোগ জানাতাম না। তাহলে সে কি কাউকে মারধর করেছে? তো মারধর করেনি, প্রতিবাদের নামে আসছে যা করেছে তাতে মেহুলবনি গ্রামে থাকাটাই আমাদের দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বাবা, দিদি যদি প্রতিবাদ করতে গিয়ে কাউকে মেরে থাকে তাহলে বুঝতে হবে এর পেছনে কোনো কারণ আছে। আমরা সবাই জানি দিদি যেমন কখনো অন্যায় করেনি, তবে চোখের সামনে অন্যায় তো দেখলে আমার দিদি মুখ বুঝে সহ্য করে না। তুই থাম, বলে সাক্ষী মান। শুধু দিদি 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 দিদির কথা বললে ভয় যেন ফসকা পড়ে। আরে কেন পড়বে না? কার ভাই তা তো দেখতে হবে। নন্দিনী, তুই ওই এলে প্রতিবাদী মহারানী। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। নন্দিনী ঠিক বলেছিস দিদি। আমরা নাই বললাম রামমোহন বিদ্যাসাগর, নাই বললাম নেতাজি মহাত্মা গান্ধী, ওনারা বাইরে হোক আমাদের আদর্শ, অন্তরে হোক প্রতিবাদের রত্ন ভান্ডার, আর সুযোগ পেলে সেই রত্ন ভান্ডার উজাড় করে প্রমাণ করে দেবো যে আমরাও প্রতিবাদ করতে জানি। হাহ, এক গ্রামের রক্ষিণী তাই আবার সুগ্রীব দোষর। বাবা, প্রতিবাদ নিশ্চয়ই করবি, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে এমন কিছু করবি না যার জন্য অন্য বস্ত্র বাসস্থান আমাদের হারাতে না হয়। বাবা, বাবা তুমি এমন করছো কেন? কি হয়েছে আমায় বলো। হয়নি, এবার হবে, আর সেটা হবে শুধু তোর জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য। তোকে কে বলেছিল ভুজঙ্গ দত্ত এবং তার সঙ্গ পাঙ্গর গায়ে হাত তুলতে? বেশ করেছে ওদের গায়ে হাত তুলে। ওরা তোমার মেয়ের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল। ওদের গায়ে হাত না তুললে তোমার মেয়ের নামটা যে সংবাদের শিরোনামে চলে যেত, এই মেয়ের নামটা জায়গা করে নিত এতে সে হাজার হাজার নির্ভয়ার পাশে। তাই পুরুষের লোভ লালসার শিকার না হয়ে নিজের হাতে তুলে নিয়েছি প্রতিবাদের অস্ত্র। আর সেই অস্ত্র এখন বুমেরাং হয়ে তোর পরিবারের দিকে আঘাত করতে দিয়ে আসছে। তুই তো জানিস মা, ভুজঙ্গ দত্তের বাবা তিলক দত্তের পুরোহিত ছিলাম বলে এই 10 শতক জমি আমাদের বাসস্থান করার জন্য দিয়ে গেছেন। বাবা, ওনারা এমএলএ হওয়ার পর শহরে চলে গেলেও এই 10 শতক জমি থেকে আমাদের উৎখাত করেনি। বাবা! এখন এখন সামনে লেজে পা দিয়েছিস, সবল তো খেতেই হবে। না নন্দিনী না, ভুজঙ্গকে হাত দে। কাজটা কিন্তু তুই মোটেই ভালো করেছিস। শুনেছি ওদের ইট ভাড়া দেখাশোনা করবার জন্য ছেলেটা মাঝে মাঝে এখানে আসে। এবার যেদিন আসবে তুই ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবি। দরকার হলে আমরা সবাই তোর সঙ্গে যাব। বেশ,
ক্ষমা চাইলেই যদি তোমার মেয়ের ইজ্জতটা সুরক্ষিত থাকে তবে আমি তাই করে আসবো মা। নন্দিনী। কিন্তু তারপর একই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তখন তোমরা কি করবে? পশ যাবে না হাহুতাশ করে নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করবে? না দিদি না, কাউকে কিছু করতে হবে না, তোমাকেও ক্ষমা চাইতে হবে না, আর আমাদেরকে ভুলে প্রায়শ্চিত্ত করতে হবে না। ইটের জবাব পাথর দিয়ে করা উচিত। দিদি ভুজঙ্গদের শাস্তি দিয়ে কোনো অন্যায় কাজ করেনি। নেশা করেছে প্রকাশ্য দিনে বেলে 5-5 জন ছোট মার্কা গুন্ডাকে পিটিয়ে তোমার দিদি মস্ত বড় অন্যায় করেছে। আপনি আমাদের বাড়িতে পুরস্কার বলতে এমনি আসে না, পুলিশ আছে অন্যায়ের পথ ধরে ন্যায়ের পথে মানুষকে ফিরে নিয়ে যাও। নিশ্চয় ভুজঙ্গ দত্ত থানায় অভিযোগ করেছে। আমি বলি কি অফিসার, তুমি আর কি বলবে? এমন একটা আশঙ্কার কথা আমি তোমাকে অনেক আগে থেকেই জানিয়েছি, আর সেই আশঙ্কাটা এখন সত্যি হলো তো। প্লিজ স্যার প্লিজ, আমার দিদি কোনো অন্যায় কাজ করেনি। তোমার দিদি অন্যায় করেছে কি করেনি সেটা বিচার করো তুমি কে? যা বিচার করো আমি করবো। এক একটা মেয়ের সাহস হয় কি করে যে মদ মাতাল চরিত্রহীনদের গায়ে হাত তোলে? তাহলে আপনি কি বলতে চাইছেন স্যার, হাত না তুলে এই পা চালালেই ভালো হতো? আমি জানি যেখানে মুখের কথায় কাজ হয় না সেখানে লাঠি চালাতে হয়, আর যেখানে লাঠিতেও কাজ হয় না সেখানে ঝাঁটা কিংবা চেলা কাটতে বেড়াতে হয়। সবাই যদি নরমপন্থী গান্ধীবাদী হবে তবে লালা লাজপত রায় আর বিপিন চট্টোপাধ্যায়ের মতো চরমপন্থী প্রতিবাদী কে হবে? তাই প্রতিবাদ। আসলে স্যার, ছোটবেলা থেকে আমি আমার ছেলে মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি। বাবা, অন্যায়ের কাছে মাথা নত না করে তাদের আমি প্রতিবাদ করতে শিখিয়েছি। কেন শেখাবেন? পুরুষাদম্ভকে ভুল অন্ধিত করে নারীত্বের বিষয় কেন ছড়িয়ে দেবে? কেন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবে? কেন আইপিএস আইএস অফিসার হয়ে দেশের আইন শৃঙ্খলা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে? জবাব দিন, জবাব দিন। ভুল বলছেন, ভুল বলছেন স্যার। নারীরা এখন আর সংসার অন্দর মহলে বন্দী নয় স্যার, তারাও এখন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের প্রাণকে উৎসর্গ করতে প্রস্তুত। আপনি আইনের রক্ষক হলেও পুরুষ তো, তাই আমার দিদি মেয়ে বলে তার স্বাধীন চেতা মনটাকে কুন্নিস না জানিয়ে তাকে রীতিমতো অসম্মান করছে। এই বেশ তো মুখে বড় বড় কথা বলছো। পারবে, পারবে সারা জীবন দিদির পাশে থেকে দিদিকে সাহায্য করতে পারবে? আর যদি তোমার দিদিকে অ্যারেস্ট করে আমি থানায় তুলে নিয়ে যাই, থানার সামনে গিয়ে ধর্ণা দিতে, পুলিশের কাছে কৈফিয়ত চাইতে, কোন অপরাধে তোমার দিদিকে অ্যারেস্ট করে আনা হয়েছে? পারবো স্যার, পারবো। আমার দিদির জন্য যা কিছু করার আমি তাই করব। এমন কি যত দূর যেতে হয় আমি তাই যাব। শুধু খোকন একা যাবে না, মা হয়ে মেয়ের জন্য জীবন বাজি রাখতে আমি প্রস্তুত। বাবা হয়ে মেয়েকে আমি যেই বলি না কেন, ওর প্রতিবাদী সত্তাটাকে আমি মরতে দেব না। আসলে আমার মুখের কথা তো অন্তরের কথা নয়। ওর প্রতি রুক্ষ আচরণ আসলে আসলে নিরুপায় হয়ে এক অসহায় বাবার চোখের জল। বাবা, যে কথা আমি তোকে নিজের মুখে শিখিয়েছি সেটা আমি না বলি কি করে? আমি আমার ছেলে মেয়েদের প্রতিবাদ করতে শিখিয়ে যদি ভুল করে থাকি না বাবা না। তাহলে সে অপরাধ আমার। না বাবা না, আপনি আমাকে অ্যারেস্ট করুন বাবা, স্যার। তুমি কাকে অ্যারেস্ট করার কথা বলছো? আসলে ও পুলিশ অফিসার নয়। অফিসার নয়? হলো জয়ন্ত। জয়ন্ত। জয়ন্ত অধিকারী আমার কলেজের খুব ভালো বন্ধু। একদিন তোমাদের সঙ্গে আলাপ করে বলেছিল, কিন্তু এইভাবে এসে যে সবাইকে চমকে দেবে সেটা আমি ভাবতেও পারি। ও মা! ভয় পেয়ে গেছিলাম। পাগল ছেলে একটা, দেখো দেখি প্রথম দেখায় সবার মন কেমন জয় করে নিয়েছে বলো। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন মানুষের মনে জায়গা করে নিতে পারি। আসলে আমি ছোটবেলায় তো না, এক দুঃসম্পর্কে মামার কাছে মানুষ হয়েছি। মামাই আমাকে মানুষের মনের গভীরে পৌঁছানোর শিক্ষাটা দিয়েছে। খুব ভালো শিক্ষা পেয়েছে বাবা। এই রসিক বোনটাকে খেলায় নষ্ট করে না। আর একটা কথা, নিজেকে কখনো অনাথ ভেবো না বাবা। একবার যখন এই বাড়িতে এসে পড়েছো, হয়তো অর্থ করে দিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কিন্তু বুক ভরা ভালোবাসা দিয়ে আমি তোমার মঙ্গল কামনা করি বাবা, মঙ্গল কামনা করি। মা, তোমরা তোমরা সবাই কথা বলো, আমি ততক্ষণ তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে যাচ্ছি। জয়ন্তরা, দিদি তোমার কেমন বন্ধু সেটা কিন্তু আমি জানি না, আচ্ছা কিন্তু তোমাদের দুজনের বন্ধুত্বকে জানাই আমার কুর্নিশ। আচ্ছা নন্দিনী, বলো, আমি তোমার কেমন বন্ধু? বন্ধু বন্ধুই হয়। বন্ধু হয় যে একে অপরের দুঃখে সুখে পাশে থাকে। বন্ধু সে হয় যে একজনের বিপদে আর একজন বন্ধু হাত বাড়িয়ে বলে, ভয় কি, আমি তো তোমার পাশে আছি। এর চেয়ে বন্ধুর সঙ্গে আর হতেই পারে না। পারে নন্দিনী, পারে। এই সমাজ বন্ধুত্বের সংজ্ঞাটাকে এক মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। জানতো একজন নারী পুরুষের বন্ধুত্ব যতই পবিত্র হোক না কেন, এই বৈষম্যমূলক সমাজ
তাকে এক মুহূর্তে অপবিত্র করে দিতে পারে। তাই ধন্য বন্ধুত্ব কোনোদিন দীর্ঘস্থায়ী হতে পারে না। তুমি কি চাও, তুমি কি চাও সমাজের কদর্য বকিলতায় আমাদের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে যায়? না 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 না, আমাদের এই বন্ধুত্ব আমি কিছুতেই হারাতে চাই না। চাও না যখন, তাহলে কিসের এত সংকোচ? কেন তুমি বন্ধুত্বের সীমারেখাটাকে অতিক্রম করে আমার সংসার মন্দিরে পূজারে নিয়ে তুমি আমার কাছে ধরা দিচ্ছ না? আমি তবে হৃদয় মন্দিরে আসন পেতে কবে থেকে বসে আছি। কবে তুমি সে ফাঁকা আসন অলঙ্কৃত করবে? আসনটা ফাঁকা থাক জয়ন্ত, আমি না হলেও যে কেউ নিশ্চয়ই বুঝবে। যে কেউ নয় নন্দিনী, শুধু তুমি, শুধু তুমি বসবে আমার ভালোবাসার ফাঁকা আসনে। আর সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করব। জীবনে প্রেমের ছবি খবর জানি না, এই জীবন পেয়েছে ভালোবাসা স্বপ্নের ঠিকানা। মনে মনে প্রেমের কবিতা। শোনে মানা সাগর যদি কাছে ডাকে ওকে শোনে মানা। না, আমি কিছু ভুল ভাবিনি। আমার ভাবনার সঙ্গে সবকিছু মিলেমিশে কেমন যেন একাকার হয়ে যেতে দেখছি আমার এই চোখের সামনে। না কখন তুমি যেটা দেখলে সেটা একটা মরিচিকা মাত্র, আর সেই মরিচিকা আমি জলের সন্ধান করছি। তুমিও খুঁজে দেখো, পেলেও পেতে পারো স্বচ্ছ জলের সন্ধান। চলি কেমন? এই যে তো দাঁড়াও জয়ন্ত, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসছি, দাঁড়াও। কি ব্যাপার, জয়ন্তদা এমন কথা বলে গেল কেন? তাহলে কি আমার ভাবনা ভুল ছিল? আমি কোনো রজ্জুতে সর্প দর্শন করে ফেলাম না তো? না 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 না, এই রহস্যের অনুসন্ধান আমাকে করতেই হবে। অনেক অনুসন্ধানের পরে বাড়ির খোঁজ পেয়েছি। এটা কি ভুবন চ্যাটার্জির বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু আপনার পরিচয়? আমার পরিচয় পরে জানতে পারবে, আগে তোমার বাবাকে ডাকো। উনি কি বাড়িতে আছেন? আছেন। বাবা, বাবা, ও বাবা। আর তুই এমন করে ডাকছিস কেন? কি হয়েছে বলবি তো? নমস্কার। নমস্কার। আমি অ্যাডভোকেট বিবেক বিশ্বাস, শহর থেকে বিশেষ একটা কাজ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে আসলে আমি তিলক দত্তের আইনি পরামর্শদাতা। দত্তবাবু তো তুমি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন, ভালো আছেন। তবে কি উকিল বাবু? উনি আপনার নামে কোর্টে একটা অভিযোগ করেছেন। আপনি কি বলছেন? যা সত্য তাই বলছি। কিন্তু কেন স্যার, আমার বাবা কি অপরাধ কি করেছে? অপরাধ করেছে জানি না, কিন্তু তোমার বাবা যে দত্তবাবুর কাছ থেকে 10 শতক জমি নিয়ে একটি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছেন, সেটা তিনি ফেরত পেতে আইনের দ্বারস্থ হয়েছেন। আর তারই নোটিশ নিয়ে আমি এখানে এসেছি। শুনছো সাধনা, শুনছো? মেঘ জমতে না জমতে বজ্রপাত শুরু হয়ে গেছে, আর সেই বজ্রের আঘাতে আমরা সবাই শেষ হয়ে যাবো সাধনা, আমরা সবাই শেষ হয়ে যাব। ঈশ্বর, কোন লাগু বাবা আমাদের এত বড় শাস্তি দিচ্ছ ঠাকুর? কেন কেন কেন? আমার মনের কোণে যে একটু একটু করে মেঘ জমতে শুরু করেছিল, আর তা ভুবন চ্যাটার্জি সংসার আকৃষ্টকে ডেকে ফেলেছে। ঝড় আসছে সাধনা, ঝড়। আর সেই ঝড়ে
আমরা সবাই খড়কুটের মতো উড়ে যাব, কেউ আমাদের রক্ষা করতে পারবে না, কেউ না। সব আছে নন্দিনীর জন্য। নন্দিনী যদি ভুজঙ্গকে হাত না দিত তাহলে এই পরিস্থিতির সামনে আজ আমাদের দাঁড়াতে হতো না। মা, তোমরা শুধু দিদির দোষটা দেখছো তাই না? দেখছো না সেদিনকার সেই ভয়ঙ্কর দৃশ্যটা? সেই দিন দিদি যদি ওই ভুজঙ্গদের গায়ে হাত না তুলতো, ওই শয়তান লম্পটটা দিদির মস্ত বড় ক্ষতি করে দিত। আপনি বলুন না, এমন একটা মেয়েকে রাস্তার মানুষ নামে কুকুরগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে তার আত্মরক্ষার জন্য, সেই মেয়ে যদি কুকুরগুলোকে ধরে পেটায়, তাহলে সে কি বড় অন্যায় করেছে? বলুন না, বলুন না, আপনি বলুন না। যেমনি কুকুর তেমনি মুগর হওয়া উচিত। তাই যদি হয় স্যার, সেই কারণে আমাদেরকে শাস্তি পেতে হবে কেন? কেন আমাদেরকে বাস্তুচ্যুত হতে হবে? যে দত্তবাবুকে আমরা দেবতার আসনে বসে পুজো করতাম, ওই দেবতা অসুর হয়ে গেল কেন? কেন দেবতার ঘরে ওই ভুজঙ্গদের মতো দানবের জন্ম হলো কেন স্যার, কেন? এখন আমরা কি করব উকিল বাবু? মাথার উপর ছাদটুকু হারিয়ে গেলে আমাদের যে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে। আপনার স্থির হন, আমি আইনের কারবারি, সেখানে আবেগ বা অনুভূতির কোনো জায়গা নেই। তাই আইনি নোটিশ আপনাকে নিতেই হবে। দয়া করুন উকিল বাবু, আপনি আমাদের বাঁচান। দত্তবাবুকে গিয়ে বোঝান তিনি যেন তার নিষ্ঠুর সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। কোন বাবু, পাথরে মাথা কুটে মরলে মাথাটা চৌচির হয়ে যায়, সেখান থেকে এক ফোঁটা জল বার করা যায় না। যে মানুষটা এতদিন আপনাদের রক্ষক ছিলেন, সে যখন একবার ভক্ষক হয়েছে, তাকে কোনো জাদুমন্ত্রে দানব থেকে দেবতা করা যাবে না। আমি বিবেক বিশ্বাস, আমার বিবেক বলছে আপনাদের পাশে দাঁড়ায়, আর বিশ্বাস বলছে অন্ধকার কয়লার খনিতে হিরে লুকিয়ে থাকে। আমি সেই অন্ধকার থেকে আপনাদের জীবনে হীরের দুটি ফিরে আনার চেষ্টা করবই। একদিন ঝড় থেমে যাবে উকিল বাবু, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে করে, আকাশ আলোয় উঠবে ভরে। বসতি আবার উঠবে করে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত। সাধন, আমি এখন কি করব? আমি কি করব? আমি জানি না। কি গো মা, তোমার চোখে জল? কি হয়েছে আমায় বলো। ও মা, কি হয়েছে আমায় বলো। ও বাবা, মা এভাবে কাঁদছে কেন গো? কি হয়েছে আমায় বলো। চুপ করে থাকো না, কি হয়েছে আমায় বলো। এ ভাই, মা বাবা এভাবে কাঁদছে কেন রে? কি হয়েছে বল। ওরে দিদি, বল আমায় বল। তুই বাবার হাত থেকে কাগজটা নিয়ে পড়ে দে, তবেই তো বুঝতে পারবি বাবা মা কেন কাঁদছে। এই নে সেই কাগজ। হাহাকার ভেসে আসছে সামন্ত ভিলার প্রতিটি ইট কাঠ পাথরের দেয়াল থেকে। এখানকার মানুষগুলো কেমন রহস্যময়, যারা আমাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে চেয়েছিল, তারাই আবার আমাকে জামাই খাতির করে এই গেস্ট হাউসে রেখেছে। এর পেছনে উদ্দেশ্য আছে। না, নেই, আমাদের কোনো উদ্দেশ্য নেই। তবে আমি এবারের ম্যানেজার, নাম আমার কৈলাস। এখানে অনেকেই আসে দিতে আছো লাভবা, তাই এ বাড়িতে কাউকে ঢোকানোর আগে তাকে বাজিয়ে দেখাটাই আমার কাজ। আমাকে কিভাবে বাজিয়ে দেখলেন? না, তোমাকে বাজিয়ে দেখার মতো তেমন কোনো সুযোগ হয়নি। তবে তোমার হাঁটা চলা, কথাবার্তা, মেজাজ মর্জি দেখে আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি। ওই যে কথাই বলে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। হ্যাঁ, ঠিক তাই। বাবা, ছেলে তোমাকে সুর বললো। এই, তুমি আমাকে সুর বললে? আমি আপনার কোথায় শুয়োর বললাম? আমি তো আপনার অসমাপ্ত কথাটার যৌবনিকা টেনে দিলাম। তাই বললে? শালা পাল্টি বাজ, নেহাদোর মাথার উপর এসপির হাত রয়েছে, না হলে শালাকে এখানে টপকে দিয়ে লাশটা গুম করে দাও। এই, তুমি আমি কিছু বললে? এই দেখো, তুমি যে হো না কেন সমঝোতা এসো, সমঝোতা সমঝোতা? সমঝোতায়
এখানে আমরা কেউ কারোর ব্যাপারে নাক গলাবো না। আমরা যা করবো তুমি দেখেও চোখ বন্ধ করে রাখবে। আর তুমি কি করছো না করছো আমরা ফিরেও তাকাবো না, যে যা স্বাধীনভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে সবসময় চোখ বন্ধ করে থাকতে কেন বলো? আমার সম্বন্ধে কি এমন জানতে পেরেছো যেটা আমাকে দেখলেই তোমার ভয় হচ্ছে? জানাজানির কি দরকার? কথায় আছে জানার কোনো শেষ নেই আর জানার চেষ্টা বৃথা। তাই এখানে যতদিন থাকবে মৌজ মস্তি করে ঘুরে বেড়াও, কিন্তু আমাদের কোনো ব্যাপারে নাক গলিয়ে নিজের মরণটাকে ডেকে এনো না। তার মানে সামন্ত ভিড়ের মধ্যে এমন কোন গোপন রহস্য লুকিয়ে রয়েছে যেটা জানাজানি হয়ে গেলে আপনাদের মরণের ফান্ডায় কি আসবে? মরণের পথে কাঁটা দিতে পারি বলেই তো 25টা বছরে সামন্ত ভিলার চেয়ারে বসে আছে। আমি কৈলাস দাস, নিজে খেয়েছি শ্বাস আর অন্যকে দিচ্ছি আছলা বাস। অতিরিক্ত শ্বাস খেয়ে যাতে আপনার বোধহজম না হয় তার জন্য এতই সাবধানতা। বুঝতে যখন পেরেছো আমরা শ্বাসের সৌদাগর, তখন মিথ্যে অনুসন্ধানের পানসি ভাসিয়ে মাছ সমুদ্রে ডুবে মরার চেষ্টা করবে না। তার চেয়ে এসো বন্ধু বন্ধু ভাই ভাই যা পায় লুটে পুটে খায়। এরা লুটের মালের ভাগ, এর মধ্যে কয়েক লক্ষ টাকার চেক আছে। এটা খোলো আর মুখটা বন্ধ রাখো। না না, আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। কেন নিতে পারবে না? এটাকে আমাদের মতো কসাইয়ের ছোঁয়া লেগে আছে বলেই। আরে যে টাকায় কসাইখানার রক্ত লেগে থাকে সেই টাকা দিয়ে দেবতার পুজো হয়। দেবতারা যখন রক্ত মাখা টাকা নিতে অস্বীকার করেননি, তুমি তো সাধারণ মানুষ, তোমার নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আমার বিবেকে, অসুবিধা আমার মনুষ্যত্ব। এই বিবেক আর মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এই পাপের টাকা নিতে পারবো না। Yes, তুমি ধোয়া তুলসী পাতা হয়ে থাকো, তোমাকে আমরা ডিস্টার্ব করবো না। বিনিময়ে তুমি শুধু মুখটা বন্ধ করে রাখবে। এখানে যা দেখবে যা শুনবে বাইরে কারো কাছে তা মুখ খুলবে না। মুখটা নাহলে বন্ধই রাখবো। তার আগে বলুন তো, এবারের মালকিন হলো মালিনী, তাই সবসময় অসুস্থ নাই কেন? ইউ শাট আপ, জাস্ট ইউ শাট আপ। নিজের অধিকারের সীমা তুমি ছাড়িয়ে যাবার চেষ্টা করো না। তাছাড়া এরকম একটা অসুস্থ মেয়ের ক্ষতি করে কার কি লাভ? এই প্রশ্নের উত্তরটা তুমি খুঁজে পাচ্ছি না। তোমাকে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হবে না। মনে রেখো, আমাদের সংসার হচ্ছে শান্তির সংসার। এই শান্তির সংসারে কেউ হয়তো অশান্তির আগুন লাগাবার জন্য গুজব ছড়িয়ে বাজারটা গরম করার চেষ্টা করছে, কিন্তু আমরা থাকতে তা হতে দেবো না। ঘটনা কোনোদিন ঘটনা হতে পারে না। তাই কথা না বাড়িয়ে চুপচাপ হাতে হাত মিলিয়ে এই টাকাগুলো ধরো। হাত আমি মেলাবো, কিন্তু এর জন্য টাকা নিতে পারবো না। কেন নিতে পারবে না? আরে তুমি যদি টাকা না নাও তাহলে আমরা বুঝবো কি করে যে তুমি আমাদের দলে নাম লিখিয়েছো? তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, মানে দর কষাকষি করে নিজের ওজন বাড়াতে চাইছো। হ্যাঁ নিশ্চয়ই, টাটকা ইলিশ আর পচা ইলিশ তো এক দরে বিক্রি হয় না, তার জন্য দর কষাকষি করতে হয়। আর সেটা করতে পারলে ঠকার ভয় থাকে না। তুমি দেখছি শালা পাকে থাকবে, পাক গায়ে লাগতে দেবে না। পাকে যখন ডুবতে যাচ্ছি তাহলে কথা বলি, নগদ টাকা নেওয়া পারে আমার একটু অসুবিধা আছে, তাই টাকার পরিবর্তে আমি একটা জিনিস চাই। তোমার কি চাই? সময় হলে নিশ্চয়ই বলবো, তখন কিন্তু না বললে চলবে না। তুমি যখন আমাদের দলে নাম লিখেছো, তুমি আমাদের ঘরের ছেলে, তাহলে আর দেরি না করে হাতে হাত মেলাও। চমৎকার! তিনজনে যখন একসঙ্গে হাতে হাত মিলিয়ে পেরেছো, এখানে আর আমার কোনো দরকার নেই, তাই না মামা বাবু? তুমি আবার গেস্ট হাউসে কেন চলে এসেছো? রূপককে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য মা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে। আর এসেই যখন দেখলাম উনি আমাদের দলে চলে এসেছে, এসবের আর কোনো দরকার নেই। ঠিক আছে, রূপক যদি যেতে চায় তাকে নিয়ে ঘুরে এসো। এ তো আমাদের ঘরের ছেলে, ওর সঙ্গে বন্ধুত্ব করতে আর তোমার কোনো বাধা নেই। আছে, বাধা আছে। আমি হয়তো যৌবনের লালসায় অপেক্ষা করে বসে আছি, কিন্তু সেই লালসা দিয়ে তোমাদের টোপ হয়ে কোনো গভীর জলের মাছকে আমি গাঁথতে পারবো না। নিজেই এসে আমার বড়শিতে গেঁথে গেছে বন্দিতা, তাই ওকে নিয়ে আমাদের বিরুদ্ধে আর তুমি কোনো নতুন খেলা খেলতে পারবে না। 25 বছর আগে এ বাড়িতে যে খেলা আমি শুরু করেছি, তার শেষ দানটাও আমি চালবো। আমি ম্যানেজার কৈলাস দাস। আমি কিন্তু কোনো খেলা খেলবো না। এখন থেকে সবার উপর নজর রাখবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আর সেটা হলো ওস্তাদের মার শেষ রাতে। তুমি কি করলে রূপা? তোমাকে দেখার পর ভেবেছিলাম এতদিন এ বাড়িতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে, আর শেষে কি না ওদের পাতা ফাঁদে পা দিয়ে নিজেকে বিক্রি করে দিলে। বিচার করার ক্ষমতা যখন নেই বন্দিতা,
তাহলে নিজেকে কেমন করে ধরে রাখো বলো তো? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। তোমাকে দেখার পর আমার মা, ম্যানেজার মামা আর তার ছেলে শঙ্কর ভীষণ ভয় পেয়ে গেছে। সে কি, উনারা আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? কেন পাবি না? যারা গোপনে গোপনে পাপের পথে পা রাখে তারাই তো পুলিশ দেখলে ভয় পায়। পুলিশ? তোমরা কি আমায় পুলিশের বলে মনে করছো? মনে করার কি আছে? এবারই সবাই জানে তুমি ছদ্মবেশী সিবিআই অফিসার। আমি পুলিশ, আমি সিবিআই অফিসার। এবারে বুঝতে পারলাম ওরা কেন আমাকে এত খাতি যত্ন করছে, কেন মোটা টাকা লোভ দেখাচ্ছে। আরে তুমি সিবিআই অফিসার নয়। তোমরা চিনতে ভুল করেছো। ও আচ্ছা, তাহলে তুমি সত্যি সত্যি গবেষণার কাজ নিয়ে এই বাড়িতে এসেছো? না, এটাও মিথ্যে। আরে তোমার আসল পরিচয় কি? এবারই মালিক স্বর্গীয় সদানন্দ সামন্তের ঘনিষ্ঠ বন্ধু তমনাস রায় ছেলে। মারা যাবার আগে মালিনী বাবা এবং আমার বাবা দুজনে মিলে ঠিক করে আমরা বড় হলে আমাদের বিয়ে দেবেন। কি বলছো তুমি? আর সেই বিয়েতে আমার বাবা রাজি হয়েছেন, কিন্তু একটা অজানা মেয়েকে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তাই ছদ্ম পরিচয় দিয়ে গোপনে আমি মালিনীর সঙ্গে দেখা করতে এসেছি। দেখা করে কোনো লাভ নেই, কারণ আমার মা, ম্যানেজার মামা আর তার ছেলে শঙ্কর তোমার সঙ্গে মালিনীর কোনোদিন বিয়ে দেবে না। কেন বিয়ে দেবে না? এত কথা আমি তোমাকে বোঝাতে পারবো না, তবে এটা জেনে রেখো মালিনী একটা গভীর ষড়যন্ত্রে জালেই বন্দী হয়ে বসে আছে। পারলে তুমি সেই জাল ছিঁড়ে মালিনীকে উদ্ধার করে নিয়ে যাও। তার জন্য তোমার সাহায্য চাই বন্দিতা। নিশ্চয়ই করব। এই জীবন থাকতে আমি মালিনীর কোনো ক্ষতি হতে দেব না। আজ থেকে আমরা বন্ধু হলাম। রূপা, বন্দিতা, বন্ধুত্বের হাত যখন বাড়িয়ে দিয়েছি, তোমাকে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওরা যখন আমাকে পুলিশের লোকে ভুল করেছে, ওই ভুলটাই কাজে লাগিয়ে কাজ উদ্ধার করতেই হবে। তবে খুব সাবধান, আমাদের আসল উদ্দেশ্যের কথা কেউ যেন জানতে না পারে। জানবে না, কেউ জানবে না। মালিনীর ন্যায্য অধিকার কেড়ে নিয়ে আমার মা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে। কিন্তু বিশ্বাস করে রূপ, যা আমি নই তা আমি চাই না। মাটির ঘরে জন্ম যা, তাকে মাটির ঘরে মানায়। রাজপ্রাসাদের ভোগ বিলাস তার কাছে বিষের সমান। এবার যখন সুযোগ এসেছে, আমি আমার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করব আর মালিনীর মাথায় তুলে দেব জয়ের মুকুট। তুলবে না, কেউ কোনোদিন আমার মাথায় জয়ের মুকুট তুলে দিতে পারবে না, কারণ আমি যে একটা অপায়া অলক্ষী মেয়ে। না নন্দিনী, তুমি অপায় অলিখ্ন, তুমি পরশ পাথর। তোমার পরশে পাথরও শোনা হয়েছে। এ তোমার ভ্রান্ত ধারণা জয়ন্ত। আমি পরশ পাথর নই বলে আমার পরশে সোনা পাথর হয়ে যাচ্ছে। তো বাবার জাজমেন্টের কাজটা চলে গিয়ে বাবা এখন বেকার, অথচ মেয়ে হয়ে আমি একটা চাকরি জোগাড় করতে পারছি না। চাকরি হয়তো জোগাড় করতে পারো, কিন্তু সংসারে বোঝাটা তো কাঁধে তুলে নিয়েছো, মাথায় তুলে নিয়েছো নিলামের ঝাঁকা। রাস্তায় রাস্তায় ফেরি করে সবার মুখে তুলে দিচ্ছ দুবেলা দুমুঠো অন্ন। মরুভূমিতে দুফোঁটা জল মিশিয়ে দিলে অনন্ত পিপাসা মেটানো যায় না জয়ন্ত। তার জন্য চাই মেঘ ভাঙা বৃষ্টি। নন্দিনী, মেঘ দেখে কেউ করিষ্টি ভয় আড়ালি তার সূর্য হাসে। আর তোমাদের সূর্য হলো ত্রিলোক দত্তর উকিল বাবু। উনি তোমাদের মুখে হাসি ফোটাতে বয়ে আনবেন নতুন দিনের বার্তা। সেই আশাতে দিন বলছি, তিনি না আসা পর্যন্ত তুমি আমার এই হাতটা ছেড়ে যেও না জয়ন্ত। তোমাদের পাশে থাকবো বলেই তো বারে বারে ছুটে আসি নন্দিনী। তোমাকে যে আসতেই হবে বাবা জয়ন্ত। তুমি এলে আমাদের দুঃখ কষ্ট সংসারে আমরা একটু মনের জোর পাই। এমন কথা বলবেন না মাসিমা, এমন কথা বলবেন না। গরিবের মনের জোর হলো তার বেঁচে থাকার আসল শক্তি। কিন্তু সেই শক্তি যে আমরা হারিয়ে ফেলেছি বাবা। একটার পর একটা বিপদ আমাদের চারপাশে ঘিরে ধরেছে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাচ্ছি না। সংসারে নুনাতে পান্তা ফুরে যায়। নন্দিনী নিজের সাত দালাত বিসর্জন দিয়ে রোজকার আশায় পথে নেমেছে। আর দিদির কষ্ট সহ্য করতে না পারে কখনো মাঝে মাঝে আমার হাতে কিছু টাকা তুলে দেয় বলে এখন এই সংসারের টাকাটা থেমে যায়নি বাবা জয়ন্ত। কখন তোমার হাতে টাকা তুলে দিচ্ছে মানে? ও কোথা থেকে টাকা পাচ্ছে মা? তা তো আমি বলতে পারবো না রে মা, তবে কদিন ধরে লক্ষ্য করছি খোকন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মাঝ রাতে বাড়ি ফিরে এসে আমার হাতে কিছু টাকা তুলে দেয়। আর আমি সংসারের কথা ভেবে চুপচাপ টাকাটা নিয়ে নিচ্ছি রে মা। তুমি কি বলছো? একটা বেকার ছেলে কোথা থেকে টাকা এনে তোমার হাতে তুলে দিচ্ছে তুমি একবারের জন্য জানতে চাইবে না? আরে তুমি না ওই সংসার কথা ভেবে থেমে গেলে, কিন্তু ভাইয়ের কথা তো অন্তত আমাকে একবার জানাতে পারো। আমি ওকে জিজ্ঞেস করে দেখতাম ও কোথা থেকে টাকা এনে তোমার হাতে তুলে দিচ্ছে। তুমি এসব ভাবছো কেন বলো তো নন্দিনী? খোকন তোমাদের শিক্ষা বড় হয়েছে, ও কোনোদিন কোনো অন্যায় কাজ করতেই পারে না। ওর কাছ থেকে হাত পেতে টাকা নিতে বড় লজ্জা করে বাবা। এই বয়সের ছেলেরা বন্ধু বান্ধবদের সঙ্গে হইলট করে সময় কাটায়, তার জন্য কিছু হাত খরচ লাগে। আমরা তোকে এক পয়সাও দিতে পারি না, উল্টে সেই আমাদের। এসব কথা থাক বাবা জয়ন্ত। আমি বলি কি বাবা, এই
এই যে আমার আমার গলায় যে সোনার হারটা আছে, এই হারটা কত বন্ধক রেখে আমাকে আমাকে কিছু টাকা এনে দাও বাবা, আমাকে কিছু টাকা এনে দাও। মাসিমা, এই সোনার চেনটাই হলো গরিবের ঘরে শেষ সম্বল। আর এটা যদি আপনাদের হাত থেকে বেরিয়ে যায়, আপনাদের যে কিছুই থাকবে না। তবু আমার কিছু করার নেই বাবা, জয়ন্ত সংসারটা যাহা করে চালাচ্ছে ধন্যবাদ, কিন্তু ওই টাকায় তো সামালতে যাচ্ছে না, সংসারে আরো কিছু খরচ আছে, সে সমস্ত খরচ মেটাতে গেলে আমার যে টাকা দরকার বাবা। তাহলে আপনি একটা কাজ করুন, আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাগুলো আপনি রাখুন, কেমন? না জয়ন্ত, তোমার কাছ থেকে আমরা কোনো টাকা নিতে পারবো তুমি না। ভুল করছো নন্দিনী, টাকাগুলো আমি তোমাদের দানও দিচ্ছি না আর দয়াও দেখাচ্ছি না, টাকাগুলো আমি তোমাদের সুদে দিচ্ছি। জয়ন্ত, সময় হলে সুদ আসলে আমি ঠিক শোধ করে নেবো। তাহলে তাহলে এই হাতটা আজ থেকে তোমার কাছে থাক বাবা জয়ন্ত। নিশ্চয় থাকো মাসি, নিশ্চয় থাকো, কারণ এতে কোনো মামুলি হার নয়। এ হার হলো এক পিতৃমাতৃহীন সন্তানের কাছে তার মায়ের আশীর্বাদ। জয়ন্ত, আপনি আপনি টাকাগুলো রাখুন, কেমন? জয়ন্ত, নন্দিনী, মাগো, নন্দিনী, তুই তো তোর বাবাকে জানিস, যদি জানতে পারে যে হারের বিনিময়ে টাকা নিয়ে আমি সংসার চালাচ্ছি, তাহলে মানুষটা বড্ড ভেঙে পড়বে রে। এই কথাটা যেন তোর বাবাকে জানতে দিস না রে মা। জানবে না, কেউ কোনোদিন জানতে পারবে না। এই সমাজে প্রতিটি ঘরে ঘরে তাদের মায়েরা নিজেদের তিল তিল করে নিঃশ্বাস করে দিচ্ছে, তাদের এই আত্মত্যাগের কথা কেউ কোনোদিন জানতে পারেনি। আর আজও জানবে না মা, আজও জানবে না। না রে মা, না। এক আদর্শ স্বামী তার স্ত্রীকে আত্মত্যাগ করতে শেখায়। স্ত্রীরা যদি সংসারে প্রদীপ হয়ে জ্বলে, চলতে হলো তার স্বামী। মা, সেই আলোয় তো সংসারে পথ দেখায়। যার পথটা অন্ধকারে হারিয়ে গেছে, সে অন্যকে কেমন করে পথ দেখাবে সাধনা? দুঃখ করো না বাবা, দেখো দুঃসময় চিরকাল মানুষের পাশে থাকে না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রে মা, কিচ্ছু ঠিক হবে না। হয় তোকে সারা জীবন কষ্ট করে আমাদের মুখে খাওয়ার তুলে দিতে হবে, না হয় কুলাঙ্গার ছেলের পাপের পয়সায় আমাদের পেট ভরাতে হবে। না বাবা না, আমি আমার ভাইকে চিনি, সে কখনো পাপ কাজ করতে পারে না। কেন পারে না? তুই সৎ বলে পৃথিবীর সবাইকে সৎ মনে করিস না। বাবা, এই সমস্যায় গরিবের ঘরে সোনার অলংকার না থাকলেও সততার অহংকার থাকে, আর সেই অহংকার তারা কোনো মতেই বিকে দিতে পারে না। সেই বিশ্বাস থেকে বলছি, খোকন কোনোদিন কোনো অন্যায় কাজ করতেই পারে না। ন্যায় অন্যায় হিসেবটা গরিবের ঘর থেকে হারিয়ে গেছে জয়ন্তদা। অভাব যখন দানব হয়ে সংসারের বুকে পার্কে নাচে, তখন এই ন্যায় অন্যায় বোধটা পায়ে নিচে চাপা পড়ে যায়। খোকন, আজকের দিনে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা দিশাহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কেউ বা প্রলোভনে পড়ে ন্যায় নীতি বিসর্জন দিয়ে ওষুধ পথে টাকা রোজগারের চেষ্টা করছে। তুমি সংসারে মঙ্গলের জন্য নিজেকে ওষুধ পথে বিকিয়ে দিচ্ছ না। না জয়ন্তদা না, আমি কোনো পাপ কাজ করিনি। আমি জানি আমি কোন বংশের ছেলে, মুখে চুনকালি পড়বে এমন কাজ আমি করিনি জয়ন্তদা। তাহলে কিভাবে, কোথা থেকে টাকা গুলাচ্ছ? কেন পরিষ্কার করে বলছো? আরে ভাই, আমাদের বিশ্বাসের চানটা এভাবে অন্ধকারে ঢেকে না দিয়ে বল ভাই, বল তুই কি কাজ করিস আমাদের বল। দিদি, দিদি তুই আপাতত আমাকে একটু বিশ্বাস কর। তোর দিদি তোকে বিশ্বাস করলেও আমি তোকে বিশ্বাস করি না। তোমার মধ্যে কিসের অত দ্বিধাদ্বন্দ্ব? আচ্ছা আমরা তোমাকে প্রশ্ন করছি, তা যদি পাড়া প্রতিবেশীরা তোমার দিকে আঙুল তোলে, তখন তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে তো? চল, তো ঠিক কথাই বলেছে খোকন। বেশ, আমাকে যখন তোমাদের এতই অবিশ্বাস, আজ থেকে এই বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে থাকবো। দিদি, কি বলি তুই? বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবি? সংসারে অচল অবস্থা, বাবার শরীরটাও ভালো নেই, আর এই রকম পরিস্থিতিতে তুই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবতে তোর লজ্জা করল না? আরে কেঁপে উঠলো না তোর বিবেক? বিবেক থাকলেই তো কেঁপে উঠবে। ও তো এখন বড় হয়েছে, উঠতে শিখেছে, আমাদের কথা ভাববে কেন? প্লিজ মা প্লিজ, এমন করে বলো না মা। তোমার এই আত্মত্যাগকে আমি অসম্মান করতে পারি না। খোকন, তোমার ছেলের ভিতরে বিশ্বাস রাখো। খোকন, আমি একদিন প্রমাণ করে দেব তোমাদের সন্দেহটা ভুল। আর যদি তা না পারি, তোমরা আমাকে যা শাস্তি দেবে মা, মাথা পেতে দেবো। এভাবে অভিমান করে চলে যাস না ভাই, অন্তত দিদির কথাটা শুনে যা ভাই। নন্দিনী, জয়ন্ত বাবা, আমি এখন কি করব? আপনাকে কিছু করতে হবে। নন্দিনী গেছে খোকনকে ফিরে আনতে,
আর আমিও গিয়ে দেখছি খোকনে গোপন কাজে সন্ধ্যাটা পাই কিনা। জয় তো এই সমস্যায় অভিজ্ঞতার আগুনে পুড়ে আপনি একজন খাঁটি মানুষ, আর আপনি তো জানেন খাঁটি শোনে কখনো গহনা তৈরি হয় না, তাতে খাউচ মাদ্রাসা। আর আপনাদের খোকন হয়তো নিজের চরিত্রে খাপ মিশে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আর আমার অনুমান যদি ঠিক হয়ে থাকে সময়ের সাথে সাথে সেটা একদিন প্রমাণ হবেই। খোকন নাকি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে? ভুল ভুল, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। খোকন আমাদের বিশ্বাসে বিষ ঢালতে পারে না, হয়তো আমরা সন্ধ্যার বশবর্তী হয়ে খোকনের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলছি। না মিসেস চ্যাটার্জি, কারো প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন না। বিশ্বাস হারানো পাপ, আর পাপ থেকে জন্ম নেয় একজন পাপী। তখন শত চেষ্টা করে পূর্ণের গঙ্গা জল দিয়ে তাকে পাপ মুক্ত করা যায় না। তাই বিশ্বাসকে জীবনের শক্ত ভিত মনে করে তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করুন। আমাদের কাছে জীবনের শক্ত ভিত বলতে এই আশ্রয়টুকু। আপনি এসেছেন মানে এই আশ্রয়টুকু হয়তো হারিয়ে ফেলতে হবে। যাতে আশ্রয় হারাতে না হয় তার চেষ্টার ত্রুটি আমি করিনি। আইনকে হাতিয়ার করে দত্তবাবুকে ঘায়েল করার চেষ্টা করেছি, তাতে দত্তবাবু কিছুটা পিছু উঠতে বাধ্য হয়েছে। তার মানে দত্তবাবু আমাদের এই আশ্রয়টা কেড়ে নেবেন না? এই কথাটা এত সহজে তাড়াতাড়ি বলা যাবে না, কারণ আশ্রয় কারা না কারা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, দত্তবাবু আপনাদের উপর একটা শর্ত চাপিয়েছে। শর্ত? হ্যাঁ, শর্ত। কি সেই শর্ত? না মানে আপনি আমতন্ত্র করছেন কেন? বলুন না, উনি কি শর্ত দিয়েছে? দত্তবাবু এই জমিন আপনাদের বিক্রি করতে রাজি হয়েছে। বিক্রি? বিক্রি। আজকের বাজারে এই জায়গার মূল্য অনেক, তবু মানবিকতার দিক থেকে আর আপনাদের অবস্থার কথা চিন্তা ভাবনা করে উনি একটা ন্যূনতম মূল্য করেছেন 10 লক্ষ টাকা। এই টাকাটা 3 মাসের মধ্যে জোগাড় করে ফেলতে হবে, তা না হলে আপনাদের সাহায্য করার মতো আর আমার কোনো বিকল্প রাস্তা নেই। নাও কি বাবু না, 3 মাস কেন 30 বছর এই শর্ত পূরণ করতে পারবো না। তাহলে তো লড়াইটা এখানেই থেমে গেল, আমিও বিফল হলাম। আমি তো বাদে বিবাদে দুধ মাত্র, দেবদূত হয়ে আপনাদের সাহায্য করতে পারলাম না বলে আমি দুঃখিত। উকিল বাবু, ভগবান বাবু, মানুষের জীবন থেকে সব আলো একসঙ্গে নিভে যায় না, ক্ষীণ হলে বেঁচে থাকে আশার আলো। সেই আলো জ্বালার চেষ্টা করুন, পথের সন্ধান নিশ্চয়ই পাবেন। সাধনা সাধনা, আমি হেরে গেলাম। সাধনা, আমি হেরে গেলাম। আমি তোমাদের কাউকে আমার সুখের গৃহ করে ঠিকানা দিতে পারলাম না। পারলাম না, পারলাম না। ভাইটাকে বুঝিয়ে বাড়ি ফেরাতে পারলাম না। রাস্তায় বসে আপন মনে শুধু কেঁদেই চলেছে। খোকনা যে একা কাঁদছে। এবার আমরা সবাই মিলে কাঁদবো। চল চল মা, চল গাছতলায় গিয়ে খোকনের সঙ্গে আমরা সবাই মিলে কাঁদি। হতাশার কান্না, হতাশার কান্না। কেন মা, কি হয়েছে? তোরা চলে যাওয়ার পর হ্যাঁ। শহর থেকে উকিল বাবু এসেছিল। উকিল বাবু? হ্যাঁ, ত্রিলোক দত্ত উকিল বাবু মারফত একটা শর্ত দিয়েছে। শর্ত? এই 3 মাসের মধ্যে যদি এই জায়গাটা কিনে নিতে পারি, হ্যাঁ, তাহলে তিনি তার শর্ত বদল করবেন, যার জন্য চাই 10 লক্ষ টাকা। আর হাহাকার নয়, এখন শুধু আনন্দ আর আনন্দ। মালিনী আজ 25 বছরে পা দিয়েছে, আর ওকে দিয়ে এই নতুন দলিলে সই করিয়ে কাল থেকে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। হাস হাস, যত পারিস হেসে নে, আমার কিন্তু হাসার সময় নেই। হাতে আমার অনেক কাজ। নতুন করে একটা দলিল বানিয়েছি, এই দলিলে মালিনীকে দিয়ে সই করানোর দায়িত্ব কিন্তু তোর। মালিনীকে দিয়ে সই আমি করাবো, কিন্তু তার আগে বলো তো বাবা, ওই দলিলটা তুমি কার নামে বানিয়েছো? তুই কি মনে করেছিস মেনু কাকে আমি সম্পত্তির ভাগ দেব? না রে না, আমি কৈলাস দাস, নিজে খাই শ্বাস আর অন্যকে দি আচ্ছা। তাই শ্বাস খেতে দলিলটা বানিয়েছি আমি নিজের নামে। আর আমিও একটা দলিল বানিয়েছি বাবা, সেটা বানিয়েছি আমি আমার নামে। তোর নামে বানিয়েছিস কেন? আমার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবি তো তুই। সেই জন্য কাজটা একটু আগে ভাগে এগিয়ে রাখলাম আর কি।
আচ্ছা বাবা, এই বয়সে তোমার এত সম্পত্তির লোভ কেন বলো তো? তুমি তো এই বয়সে লোভ লালসা ভোগ বিলাসকে ত্যাগের খাতায় খরচ করে দিয়ে একটু ধর্মে কর্মে মন দিতে পারো না, ত্যাগের খাতায় লোভ লালসা ভোগ বিলাসকে খরচ করবো বলেই কি 25টা বছর আমি অপেক্ষা করে আছি। না রে না, একটা দিন, অন্তত একটা দিন এই সম্পত্তির মালিক না হতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে শঙ্কর। বাবা, মরার সময় শান্তি অশান্তি বলে কিচ্ছু থাকে না। আচ্ছা বাবা, আমি হচ্ছি তোমার একমাত্র ছেলে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর পর তোমার আত্মা শান্তির জন্য তোমার চিতাটা আমি চন্দন কাঠে সাজিয়ে দেব। আমি শঙ্কর, সারা বাঘের চেয়েও ভয়ঙ্কর। বাপ হয়ে ছেলেকে ফাঁকি দিয়ে সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখা তুমি বন্ধ করো। এতকাল আমি স্বপ্ন দেখেছি, এবার সেটাকে আমি সার্থক করব। আর সেটা করার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে কোনো কাজ হয়নি, আর আজও হবে না। কেন ভুলে যাচ্ছিস আমি তোর বাবা? আর ভুলিনি বলেই তো যোগ্য বাবার যোগ্য ছেলে হওয়ার চেষ্টা করছি। তাই তোমাকে টপকে যাওয়াই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি শঙ্কর। আচ্ছা বাবা, তুমি হলে আমার জীবনের আদর্শ, আবার তুমি হলে আমার জীবনের প্রতিপক্ষ। তাই বাপ ছেলের লড়াইতে জিতবো আমি, আর ছেলের কাছে হার মানাটা তোমার কাছে হবে গর্বে। হারামির বাচ্চা, তুই কাকে হারাতে চাইছিস? কেন ভুলে যাচ্ছিস শয়তানির পাঠশালায় আমি হচ্ছি তোর সাক্ষাৎ গুরুদেব। আর তোমার পাঠশালায় পড়েছি বলে তো ছাত্র হয়ে গুরু মারা বিদ্যাটা আমি ভালো করেই রপ্ত করেছি। তুমি যদি হারামির হ্যান্ড বাক্স হও, আমি হলাম সেই বাক্সের তালা চাবি। তাই এখন থেকেই এই বিশাল সম্পত্তির মালিক তুমিও নও, আর পিসিও নয়। কাল থেকেই এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না রে শঙ্কর। তোরা বাপ্পাটা মিলে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেন, আমি কিন্তু পুলিশের কাছে সব ফাঁস করে দেবো। ফাঁস পুলিশের কাছে যাবে? হ্যাঁ? যাও। আর তুমি যদি পুলিশের কাছে যাও না, তাহলে মালিনীকে খুন করার অপরাধে তোমাকে যে জেলে যেতে হবে পিসি। তুই কি বলছিস শঙ্কর? জেলে আমি একা যাবো না রে, জেলে গেলে 3 জন মিলেই যাবো। আর সেখানে গিয়ে চাককে পেশবো, চাককে। তার আগে গলার অবস্থা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। এতদিন পর আমার লাভের নৌকোটা ঘাটে এসে লেগেছে, তাকে এভাবে ডুবিয়ে দিস না শঙ্কর। আমি তো তোমাকে সেই কথাটাই বলতে এসেছিলাম দাদা। এতদিন তোমার সব কাজের সঙ্গে ছিলাম, আজ আবার এক যাত্রায় পৃথক ফল হবে কেন? ও পিসি, পিসি গো, এত অভিনয় করলাম তাতে তুমি ঘাবড়ে গেছো? হ্যাঁ, তোমার খুব লেগেছে না? ওই ব্যথার জায়গায় একটু মোলায়েম করে হাত দিও। না থাক, তোকে আর দরদ দেখাতে হবে না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে কখনো অভিনয় শেখাতে আসিস না। আমি তাহলে তোকে অনেক বড় অভিনয় শিখিয়ে দেব। যাকে ওসব কথা বাদ দিত, আবার দলিলটা নতুন করে কিভাবে লেখা হবে সেটাই বল। বাহ, যেই মালিনী সম্পত্তি অধিকার পেয়ে গেছে, এমনি কালনিমির মতো লঙ্কা ভাগ করতে শুরু করে দিয়েছো। কালনিমি হয়ে আমি একাই স্বর্গে যাব না রে বন্দিতা, তোর জন্য কিছু রেখেছি। কিন্তু সেই সোনার লঙ্কা চাই কিনা তুমি কি একবার জানতে চেয়েছো মা? কেন চাইবি? প্রত্যেক ছেলে মেয়ে তার মা বাবার কাছ থেকে টাকা পয়সা বিষয় সম্পত্তি পাওয়ার আশা করে। আমি আশা করি বাবা মায়ের একটা পরিচয়, যে পরিচয়টা 5 জনের কাছে গর্ব করে বলা যায়। কেন তুইও গর্ব করে বলবি তুই সদানন্দ সামন্তের মেয়ে? কি করে বলবো মা? আজ পর্যন্ত যার নিজের মেয়ে যে অধিকার পেল না, আমি বাইরে থেকে সে কেমন করে দাবি করব? বোকার মতো কথা বলে না বন্দিতা। এত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে রাজপ্রাসাদে বসে আছো, তবু তুমি সুখী হতে পারলে না কেন? সুক্তা কোনো বেবি ফুড নয় যে ইচ্ছে হলে বোতলে করে খাইয়ে দেবে। শুনলে দাদা, শুনলে? যার জন্য করে চুরি সেই বলে চোর। কত কষ্ট করে ওকে আমি মালিনীর আসরে বসালাম, আর ও কিনা একটা ভিখারিনীকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তাকে রাজ সিংহাসনে বসালে।
সে সুখী হতে পারে না মা। মানুষকে জোর করে কিতাব ভাগবত মুখস্থ করানো যায়, কিন্তু তাদের গোত্র বদলানো যায় না। ওর সঙ্গে আমাদের কোনো মাথা ব্যথা নেই, হাতে আমাদের অনেক কাজ। মালিনী আজকে সব সম্পত্তির মালিক হয়েছে, তাই আমি যাচ্ছি উকিল বাবুর অফিসে কারখানার বিষয় সম্পত্তির দলিলগুলো ফিরিয়ে আনতে। হ্যাঁ শঙ্কর, যাওয়ার আগে তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুই একটু এই সিবিআইটার উপর নজর রাখবি। ওই মালটার উপর হ্যাঁ, ওকে কিছুতেই মালিনীর সঙ্গে দেখা করতে দিবি না, কিছুতেই না। মালিনী কোথায় রে বন্দিতা? মালিনী আজ 25 বছরে পা দিয়েছি, তাই চরণ কাকাকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছি। তাই নাকি শঙ্কর, তোর কিন্তু মালিনীর সঙ্গে যাওয়া উচিত ছিল। বলা যায় না, চরণ হয়তো আবার মালিনীকে নিয়ে কোথাও পালিয়ে যাবে না তো? কি হলো, তুই চুপ করে আছিস কেন শঙ্কর? আমি শোনো এই কথাটা চরণও জানে আর মালিনীও জানে, তাই শত অত্যাচার করলেও তারা ওই বাড়িতে মুখ বুজে চুপচাপ পড়ে থাকবে। তাছাড়া মালিনী বাইরের জগৎ থেকে ভীষণ ভয় করে। তবু সাবধানে মান নেই, ব্যাপারটা আমি খোঁজ নিয়ে দেখছি। শোন বন্দিতা, বলো মা, আমি রূপককে এখানে পাঠিয়ে দিচ্ছি, তুই ওকে নিয়ে একটু নদীর ধার থেকে বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। এই নদী, এই পাহাড়, এই ঝর্ণা আমার হৃদয়টাকে সবসময় রঙিন করে রাখে। আর রূপক, আমি ভুলে গেছি ও মালিনীর সঙ্গে দেখা করতে এই বাড়িতে এসেছে। রূপককে রোজ বেড়াতে নিয়ে গিয়ে আমি ওর ভালোবাসায়, আমার ভালোবাসার অনাধিকার কবেই যে প্রবেশ করে ফেলেছি তা আমি নিজেই জানি না। জানি ওকে নিয়ে আমার স্বপ্ন দেখা না, তবু রোজ রাতে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি ওকে জড়িয়ে ধরে বলছি, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। কানকে তেরা শুনতে যে কথা, কানকে তেরা শুনতে যে কথা, সে কথা এখনো শুনি না। কেন শুনি না? আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। মন ভ্রমরা ঘুরে ঘুরে কতবার গাইছে কাছে শুয়ে। মন ভ্রমরা ঘুরে ঘুরে কতবার গাইছে কাছে শুয়ে। তুমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছো, তুমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছো, সে কথা কেন যে বোঝো না, কেন